আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমরা আমাদের পূর্বের ঘোষণা অনুসারে আজকে রাত 9:30 থেকে আমাদের নুরুল কোরআন একাডেমির দ্বিতীয় ওয়েবিনার, যেটার শিরোনাম হচ্ছে উসমানী খেলাফত পরবর্তী মুসলিম বিশ্ব, এক শতাব্দীর প্রভাবশালী পরিবর্তন সমূহ, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের এই ওয়েবিনারটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের এই ওয়েবিনারের সম্মানিত আলোচক হচ্ছেন বিশিষ্ট লেখক, অনুবাদক এবং ইতিহাস গবেষক ইমরান রায়হান। আমরা ইমরান রায়হান ভাইয়ের সাথে মোটামুটি এখানে যারা যুক্ত হয়েছে সবাই মোটামুটি পরিচিত তার লেখনীর সাথে, তার আলোচনার সাথে। তো আমরা আশা করি আজকের এই ওয়েবিনারের মাধ্যমে আমরা নতুন অনেক বিষয় জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আমি আর কথা না বাড়িয়ে ইমরান রায়হান ভাইকে তার মূল্যবান আলোচনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি তাহলে শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আমরা আজকে ইতিহাসের একটা অংশ নিয়ে কিছু আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উসমানী খেলাফত পরবর্তী মুসলিম বিশ্ব এবং এক শতাব্দীর প্রভাবশালী পরিবর্তন সমূহ। আমরা তো জানি যে উসমানী খেলাফতের পতন ঘটেছে, আনুষ্ঠানিক পতন যেটা সেটা হচ্ছে 1924 সালে, এবং এরপর থেকে এখন 102 বছর পর্যন্ত আমরা খেলাফত বিহীন অবস্থায় আছি। তো ওসমানী খেলাফতের পতনের পর আসলে কি কি ঘটনা ঘটেছে, এবং যদিও আমরা মুসলিম বিশ্ব বলছি কিন্তু আসলে মুসলিম বিশ্ব তো কোনো আইসোলেটেড বিষয় না যে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন কিছু না, বরং সারা বিশ্বে যে পরিবর্তনগুলো ঘটছে সেগুলোই মুসলিম বিশ্বকেও প্রভাবিত করেছে এবং মুসলিম বিশ্বের কিছু বিষয় বাইরেও প্রভাবিত করেছে। ফলে আমরা যখন আলোচনা করব তখন এটা আসলে ওসমানী খেলাফত পরবর্তী বিশ্বের আলোচনা হিসেবে আসবে। কারণ বিশ্বের কোন একটা অঞ্চল শুধু এককভাবে আলাদা থাকতে পারে না, প্রাচীনকালে যেমনটা থাকতে পারতো। আধুনিক কালে তাকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা সবকিছুর সাথেই সংযুক্ত থাকতে হয়। তো এই ইতিহাসটা আসলে কেন আলোচনা করা জরুরি, এটা আমরা প্রথমে একটু চিন্তা করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যখন ইতিহাস নিয়ে কথা বলি বা ইতিহাস পড়তে চাই, সাধারণত আমাদের আগ্রহের যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে অনেক পেছনের ইতিহাস, যেগুলো ধরা যাক উমাইয়া, আব্বাসি, ক্রুসেডের সময়কার ইতিহাস, বা ওসমানী সুলতানদের, সুলতান মোহাম্মদ আল ফাতিহদের সময়কালে, বা এরতুগ্রল, এই ধরনের প্রাচীন ইতিহাসটা আমাদের বেশি পছন্দ। এবং এটার সাথে আমাদের একটা নস্টালজিয়া থাকে, প্রাচীন ইসলামী ঐতিহ্যের শহরগুলো এবং সেখানকার জীবনযাত্রা সবকিছু একটা আলাদাভাবে আমাদের সামনে আসে। কিন্তু ডক্টর মুসা শরীফ উনি বলেন যে প্রাচীন ইতিহাসের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যে সময়টায় বসবাস করতেছি, আমাদের এই সময়ের কাছাকাছি যে ইতিহাসটা, অর্থাৎ আধুনিক বিশ্বের যে ইতিহাস, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন উমাইয়া আমলের ইতিহাস বা আব্বাসী আমলের ইতিহাস পড়ছেন বা আমরা পড়ছি, তখন উমাইয়া এবং আব্বাসীরা কিন্তু আমাদের আজকের পৃথিবীতে অনেক বেশি প্রাসঙ্গিক না। অর্থাৎ আজকে আমরা যে ব্যবস্থায় আছি এটার সাথে উমাইয়াদের অবদান খুব বেশি না, বা তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। যে সম্পৃক্ততাটা আছে সেটা দূরবর্তী। কিন্তু গত শতাব্দীর ইতিহাস যখন আলোচনা করব আমরা, তখন আমরা দেখব যে আমরা এখন যেই পৃথিবীতে আছি, যে কাঠামোতে আছি, সেটার সাথে সরাসরি এই শতাব্দীর সম্পর্ক। যেমন আমরা এখন আধুনিক জাতিরাষ্ট্রে আছি, নেশন স্টেটে আছি। তো নেশন স্টেটের যে ধারণা এবং যেই এটার যে কাঠামো এবং প্রেক্ষাপট, এগুলো তো উমাইয়াদের আমলে ছিল না। এটার সাথে উমাইয়াদের কোনো সম্পর্ক নেই। এই পরিবর্তনগুলো গত শতাব্দীতে বা এর আগের শতাব্দীতে ঘটেছে। তো এই জন্য আধুনিক বিশ্বের ইতিহাস সবচেয়ে বেশি জানা দরকার, কারণ তা না হলে আমরা কোন পরিবর্তনের মধ্যে আছি সেটা বুঝতে পারবো না, এবং আমাদেরকে কোথা থেকে উত্তরণ হতে হবে সেটাও আমরা বুঝতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের পাঠ্যক্রম কিংবা সব জায়গাতেই আধুনিক বিশ্বের ইতিহাসটা এবং আধুনিক মুসলিম বিশ্বের ইতিহাসটা এটা আড়াল করা হয়, এটা অনেক বেশি স্পষ্টভাবে আলোচনা করা হয় না। দূরের ইতিহাসগুলো আমরা অনেকটা জানি, কিন্তু আধুনিক বিশ্বের পরিবর্তনগুলো এটা আমরা প্রায় সময়ই ধরতে পারি না, বা আমরা বুঝতে পারি না যে আসলে ধারাবাহিকতাটা কি। এই জন্য আমরা দেখি যে বাজারে যে ইসলামী ইতিহাসের বইগুলো আছে সেগুলো তো আমরা আপনারা দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে খেলাফতের পতন পর্যন্ত আলোচনা যারাই লিখেছেন। তো
তো খেলাফতের পতন পর্যন্ত তার মানে ইসলামী শাসন এরপরে শেষ, ঠিক আছে, কিন্তু ইসলামী শাসন না থাকলেও মুসলমানরা তো আছে, মুসলমানদের অঞ্চলগুলো তো আছে, মুসলিম অধ্যুষিত এলাকাগুলো তো আছে। সেখানে আসলে তাহলে কি ঘটলো? খেলাফত যতদিন ছিল ততদিন তো এটা একটা কাঠামোর ভিতরে ছিল, একটা ছায়ায় ছিল। কিন্তু যখন খেলাফতের পতন ঘটলো, এখানে যে নতুন রাষ্ট্রগুলো তৈরি হলো, তারা কিভাবে সেখানকার মানুষ নিজেদের ঈমান আকীদা সংরক্ষণ করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে কিভাবে তারা নতুন কাঠামোয়, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে যে সেকুলার কাঠামো ছিল, এবং শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা সবকিছু সেকুলার কাঠামো থেকে আসছে, তো এটাকে তারা আসলে কিভাবে মোকাবেলা করলো এটা কিন্তু আমরা জানি না। এবং আপনারাও আমরাও দেখবেন যে আমরা এক নম্বর তো হচ্ছে আমরা নিজের দেশের ইতিহাসে খুব বেশি ভালো জানি না। আর এর বাইরে আমরা বিশ্বের অন্যান্য দেশ সম্পর্কে তেমন কিছু জানি না। যেমন ধরেন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার সাথে কিন্তু আমাদের একটা সম্পর্ক আছে। সেটা আমাদের আহ, মোটামুটি কাছাকাছি এবং পরিচিত। আমাদের বাংলাদেশিদের যাতায়াত টাতায়াত সব মিলিয়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়া কিন্তু আমাদের পরিচিত। কিন্তু আমরা কিন্তু সেখানকার ইতিহাসটা জানি না, যে সেখানে যখন উপনিবেশ গেল এরপর কি কি পরিবর্তন ঘটলো, সেখানে ইসলামী আন্দোলনগুলো কিভাবে কাজ করলো, সেখানে কমিউনিস্টরা কিভাবে প্রভাব ফেলার চেষ্টা করলো, এটা একদম আমাদের মাথাতেই নাই, এবং এটা আমাদের মানে একদম পুরো আমাদের আড়ালে। তারপর আমরা যদি দেখি আফ্রিকার দেশগুলো যেগুলো মুসলিম রাষ্ট্র, যেমন আলজেরিয়ার কথা বলতে পারি বা অন্যান্য রাষ্ট্রগুলো যারা ফরাসিদের উপনিবেশে ছিল, কিংবা ইতালির উপনিবেশ, উপনিবেশ চলে যাওয়ার পরে আসলে সেখানে কি ঘটলো, কিংবা উপনিবেশ থেকে স্বাধীনতা পাওয়ার সময় তাদের কি কি ঘটেছিল, এটা আমরা খুব বেশি জানি না। অনেক বেশি বিখ্যাত যারা, এমন দুই একজনের কথা আমরা জানি, ওমর মুখতার কিংবা আব্দুল কাদের জাজাইরি। কিন্তু তাদের যে পুরো ধারাটা বা ধারাবাহিকতা, এটা আমাদের কাছে অস্পষ্ট। তো এই জায়গা থেকে এই বিষয়গুলো স্পষ্ট করা এটা হচ্ছে অনেক বেশি জরুরি। তার মানে ইতিহাসের এই যে মাঝখানে যে জায়গাটা, যেটা অনেকটা আড়াল করা এবং অনেকটা অস্পষ্ট, এবং যেখানে ঘটনাগুলো অনেক লেয়ারে ঘটেছে, অনেকগুলো পরিবর্তন ঘটেছে। মানে আমরা যদি উমাইয়াদের ইতিহাস আলোচনা করি, তাহলে আমরা দেখবো সেখানে তথ্য কম, ঘটনা কম, কারণ আগের যুগে তো পৃথিবী এত জটিল ছিল না। উমাইয়ারা যেখানে শাসন করতেন তাদের ঘটনা বলি। উমাইয়াদের রাষ্ট্রে আরেকটা বাইরে থেকে কোনো সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য এসে প্রভাব বিস্তার করতে পারতো না। কিন্তু আধুনিক কালে কিন্তু বাইরে থেকে প্রভাব বিস্তার করে, জাতিসংঘের প্রভাব আছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কিংবা বিশ্ব ব্যাংক সবার প্রভাব আছে। তার মানে ঘটনাগুলো অনেক ক্লিয়ারে ঘটতে থাকে। তো আধুনিক যে সময়কালটা, এই সময়কাল সম্পর্কে তথ্য অনেক বেশি এবং জানার সুযোগ অনেক বেশি, কিন্তু দুর্ভাগ্য ক্রমে এটা হচ্ছে আমরা জানি কম। তো আহমদ সাইয়েদ, সৌদি আরবের একজন আলেম, তুরস্কে আছেন, উনি বলেন যে এই যে আধুনিক বিশ্বের ইতিহাসটা আমরা কম জানি, এটাও একেবারে অসচেতন কোনো প্রক্রিয়া না, বরং এটাও হচ্ছে সেকুলার শিক্ষা ব্যবস্থা বা অন্য যারা আছে তারা এটাকে ইচ্ছাকৃত তৈরি করেছে যেন মানুষের মধ্যে সচেতনতা তৈরি না হয়। সচেতনতা কি? প্রধান সচেতনতা হচ্ছে যে আমাদের পেছনের সাথে আমাদের যে বর্তমানে সম্পর্কটা ছিন্ন হয়েছে, এটা বুঝতে না পারা। যেমন ধরেন আমরা যারা এখন যে ব্যবস্থায় আছি, আমাদের মোটামুটি কয়েক প্রজন্ম পর্যন্ত, অন্তত ভারত মহাদেশে, তারা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা আমরা দেখি নাই, অনেক প্রজন্ম। ফলে আমরা যখন স্বাভাবিকভাবে এখানে একজন মানুষ বড় হয়, তো তার কাছে মনে হয় সে চারপাশে যা দেখতেছে এটাই একটা স্বাভাবিক ব্যবস্থা, এবং এই ব্যবস্থাই সবসময় একেবারে পৃথিবীর সৃষ্টির সময় থেকে বর্তমান পর্যন্ত এই ব্যবস্থাই সবসময় ছিল। কিন্তু যখন সে সচেতন হবে এবং ইতিহাসের দিকে ফিরে তাকাবে, ইতিহাস জানবে, তখন সে বুঝতে পারবে যে না, ব্যবস্থাটা আসলে এমন ছিল না, এটা কোথাও, এটা সূত্রটা ছিঁড়ে গিয়েছে, বন্ধনটা কোথাও ছিঁড়ে গিয়েছে। তো এই জন্য ইতিহাসটা জানা অনেক দরকার, এবং বিশেষ করে আধুনিক ইতিহাসটা যেটা হচ্ছে আমাদের বর্তমানকে প্রভাবিত করছে, এটা খুব বেশি জরুরি। তো আমরা প্রথমে গত শতাব্দীর গুরুত্বপূর্ণ কিছু ঘটনার একটা ধারাবাহিক, মানে খুব সংক্ষেপে একটা টাইম লাইন আমরা দেখবো, যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি, সেগুলো যেন আমরা মাথায় রাখতে পারি। আর আমি আবার একটা বিষয় স্পষ্ট করি, সেটা হচ্ছে যে এটা আপনারাও বুঝতে পারবেন, অবশ্যই একমত হবেন, যে এক শতাব্দী ধরে চলমান একটা ধারাবাহিক ইতিহাস, এবং যেখানে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নানা ধরনের প্রভাব আছে, এবং মুসলিম বিশ্ব, পাশ্চাত্য উভয় দিকে বড় বড় ঘটনা আছে। তো এটাকে আসলে তো আমাদের 1 ঘন্টা বা 1.5 ঘন্টার আলোচনা এটা সমাপ্ত করা কখনোই সম্ভব না। এবং এটা যদি আমরা মূল শিরোনামগুলো বলতে চাই, তাও এই সময়ের মধ্যে সম্ভব না। আমাদের এটা ওয়েবিনারটা করার যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ইতিহাসের প্রতি একটা আকর্ষণ তৈরি করা, এবং মৌলিক শিরোনামগুলো বলা, যে এগুলোর অধীনে আমাদের যেন আমরা পড়তে পারি, আমাদের যেন পড়ার সুযোগ হয়, বা অন্তত আগ্রহটা থাকে, আমরা যেন বুঝতে পারি যে এটা আসলে জানা দরকার এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো গত শতাব্দীর আমরা প্রথমে মৌলিক কিছু বড় ঘটনা যদি একটু আলোচনা করি, আমরা দেখি যে শতাব্দী যখন শুরু হয়েছে, তখন রাশিয়ানদের সাথে জাপানের একটা যুদ্ধ হয়েছিল 1905 সালের দিকে, এবং সেখানে জাপান জয়লাভ করেছিল। এবং ওই সময় আপনারা জানেন যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়, লর্ড কার্জন যেটা করেন, এবং ভারতের স্বদেশী আন্দোলনের সূচনা হয়।
তারপর আমরা দেখি 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ঢাকায় নওয়াব সলিমুল্লাহর সভাপতিত্বে, এবং এটা খুব বড় ঘটনা। কারণ হচ্ছে এই মুসলিম লীগে কিন্তু পরে পাকিস্তান আন্দোলনের সূচনা করেছে, এবং ভারতবর্ষ থেকে আহ, মানে ইংরেজরা যাওয়ার পরে ভারত পাকিস্তান দুইটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। তো এটা হচ্ছে মুসলিম লীগের সূচনা হচ্ছে গত শতাব্দীর শুরুতে, এবং মাঝামাঝি এসে তারা রাষ্ট্র প্রতিষ্ঠায় সক্ষম হয়। এবং 1908 সালে ওসমানী সালতানাতে তুর্কিদের তরুণ তুর্কি যারা ছিল, ইয়াং তুর্কস যাদেরকে বলা হতো, তো তুর্কিদের তরুণ সমাজের মধ্যে খেলাফতের প্রতি একটা মানে চরম বিতৃষ্ণা শুরু হয়, এবং তারা বিদ্রোহ করে, বিপ্লব করে, এবং সুলতান আব্দুল হামিদ খান দ্বিতীয় তাকে তারা অপসারণ করে। এরপর আমরা দেখি যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এবং এই বিশ্বযুদ্ধ, এটা আমরা একটু পরে একটু বিস্তারিত আলোচনা করবো, এখন সংক্ষেপে বলি যে এই বিশ্বযুদ্ধ ওসমানী সালতানাতের পতনের ক্ষেত্রে সর্বশেষ পেরেক মেরে দেয় এই বিশ্বযুদ্ধ। কারণ ওসমানী সালতানাত এখানে জার্মানির পক্ষ নেয়, এবং যখন যুদ্ধে জার্মানি পরাজয় লাভ করে তখন ওসমানী সালতানাতকে ভেঙে ফেলা হয়। 1916 সালে সাইক্স পিকো চুক্তি হয়। সাইক্স পিকো চুক্তি হচ্ছে যার মাধ্যমে আরব যে রাষ্ট্রগুলো, জর্ডান, সৌদি আরব, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, এগুলোর সীমানা নির্ধারণ করা হয়। এবং রাশিয়া, তারপরে হচ্ছে ইংল্যান্ড, এই রাষ্ট্রগুলো নিজেরা মিলে তারা এই আরব রাষ্ট্রগুলোর সীমানা নির্ধারণ করে, এবং কোন অংশ কে নিবে সেটা তারা ভাগাভাগি করে ফেলে। কিন্তু আরবের মানুষ তখন এটা জানতো না। সাইক্স পিকো হয় 1916 সালে, অর্থাৎ আজ থেকে বরাবর 100 বছর আগে। এবং 1916 সালেই আরবরা হচ্ছে ওসমানীদের বিরুদ্ধে বিদ্রোহ করে, যেখানে স্পষ্টভাবেই ব্রিটিশদের উস্কানি ছিল। শরীফ আল হোসাইন মক্কার যিনি গভর্নর ছিলেন, তিনি ওসমানীদেরকে মক্কা থেকে বিতাড়িত করেন, এবং ওসমানীদের হাতছাড়া হয়ে যায় বিশাল এলাকা। 1917 সালে বেলফোর ঘোষণা আসে, এবং 1917 সালে রুশ বিপ্লব ঘটে, অর্থাৎ কমিউনিস্ট আন্দোলন যেটা বলশেভিক মুভমেন্ট, সেটা সফল হয়, এবং যার যে রাজতন্ত্র ছিল তার পতন ঘটে। এটা একটা বড় ঘটনা, কারণ এরপরে আমরা দেখি প্রায় 70 বছরের মতো সোভিয়েত ইউনিয়ন টিকে ছিল, এবং সেখানে কমিউনিস্ট শাসন ছিল। এবং ওই সময় কমিউনিস্টরা সারা বিশ্বে বিপ্লব রপ্তানি করতে চেয়েছে, এবং কমিউনিজমের একটা জয় জয়কার পুরো বিশ্ব জুড়ে ছিল। আমাদের এই অঞ্চলেও ছিল। অনেক মুসলিম মনীষীও ইসলামের সাথে কমিউনিজমের কি কি সম্পর্ক আছে সেগুলো দেখে তারা লেখার চেষ্টা করেছিলেন। তো এটা একটা বড় ঘটনা। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। তারপর আমরা দেখি যে 1919 সালে মিশরে স্বাধীনতা আন্দোলন হয়, এবং ভারতবর্ষে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে। এটা একটা বড় ঘটনা। এবং ওই সময় মোটামুটি স্পষ্ট হয়ে যায় যে ওসমানী খেলাফতের পতন ঘটে যাচ্ছে, যেহেতু তারা ভুল পক্ষকে সমর্থন দিয়েছে এবং যুদ্ধে সেই পক্ষ হেরেছে। ফলে এটা স্পষ্ট ছিল যে ওসমানী খেলাফতের পতন ঘটানো হবে। এবং এটার প্রতিবাদে ভারতবর্ষে আমরা দেখি খেলাফত আন্দোলন সূচনা হয়, যেখানে মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা আব্দুল বারী, ফিরিঙ্গি মহম্মদ সহ অনেক বড় বড় আলেমরা এটা নেতৃত্ব দেন। এবং এই অঞ্চল থেকে নানাভাবে কার্যক্রম করা হয়। 1920 সালে সৈয়দ সুলাইমান নদভী সহ বিরাট প্রতিনিধি দল তারা লন্ডনে যান, এবং সেখানকার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে, সম্রাটের সাথে তারা সাক্ষাৎ করেন, এবং খেলাফতকে রক্ষা করার ব্যাপারে তারা দাবি জানান। কিন্তু এটা আপনারা জানেন যে তা রক্ষা করা হয়নি। 1922 সালে মুস্তফা কামাল আতাতুর্ক উনি হচ্ছে অটোমান সালতানাতকে বিলুপ্ত ঘোষণা করেন, এবং 1924 সালে আনুষ্ঠানিকভাবে খেলাফতের সমাপ্তি ঘটে, এবং ভারতবর্ষে খেলাফত আন্দোলনের যে কার্যক্রম ছিল সেটা সমাপ্ত ঘটে। এরপর 1928 সালে আমরা দেখি মিশরে মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হয়, এবং নতুন ধারার ইসলামী আন্দোলনের সূচনা হয়। এর আগে এই ধরনের ইসলামিক মুভমেন্ট ছিল না আগের শতাব্দীগুলোতে। এখান থেকে আমরা দেখি যে নতুন ধারার ইসলামিক রাজনৈতিক দল বা ইসলামিক সমাজ যে কাজ করার জন্য বিভিন্ন মুভমেন্ট শুরু হয়। এরপরে এটা বিভিন্ন দেশে বিভিন্ন পার্টি, ভারতবর্ষে জামাত ইসলামী সহ অন্যান্য দলের মধ্যে এটা দেখা গিয়েছে। তো এই যে নতুন মডেলটা, এটা হচ্ছে 1928 সালে শুরু করেন হাসান আল বান্না, উনি শুরু করেন। আচ্ছা, এর আরেকটা কথা বাদ দিয়েছি, 1926 সালে তাবলিগ জামাত প্রতিষ্ঠা হয়, অর্থাৎ আজ থেকে 100 বছর আগে। মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলবি তিনি তাবলিগ জামাত প্রতিষ্ঠা করেন। এবং এটা কিন্তু কোনো ছোট ঘটনা না, কারণ তাবলিগ জামাত এরপর 100 বছর ধরে সারা বিশ্বে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে, এবং আরবে, অনারবে, প্রাচ্যে, পাশ্চাত্যে সব জায়গায় তারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে। ফলে এটাও এই শতাব্দীর একটা অনেক বড় ঘটনা। তারপর আমরা দেখি যে 1930-এর দশকে ফিলিস্তিনে সচেতনতা শুরু হয়, কারণ তারা বুঝতে পারে যে ইসরায়েলিরা তাদের এই এলাকাটা দখল করে নিয়ে যাচ্ছে। এবং বেশ কিছু সম্মেলন হয়। ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন মুফতি আমিন আল হোসাইনি, তিনি অনেক সম্মেলন করেন। ভারতবর্ষ থেকে মাওলানা মোহাম্মদ আলী জওহার যান, এবং তারা বিভিন্ন ভাবে আহ, আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে যাচ্ছিলেন ওই সময়। 1932 সালে ইরাক স্বাধীনতা লাভ করে, এবং এর মধ্যে আমরা দেখি
আন্দোলন বেগবান হতে শুরু করে। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ উনি মাঠে আছেন, এখানে ওনারাও কার্যক্রম চালাচ্ছেন। এবং 1936 সালে থেকে 1939-40 সাল পর্যন্ত ফিলিস্তিন আরবরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে। তখন পর্যন্ত ফিলিস্তিন ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে, যেখানে শাইখ ইজ্জুদ্দিন আল কাসসাম রাহিমাহুল্লাহ এবং শাইখ আব্দুল কাদের আল হুসাইনি রাহিমাহুল্লাহ তারা জিহাদ করেছেন এবং খুব তীব্র জিহাদ করেছিলেন তা ব্রিটিশদের বিরুদ্ধে। তারপর আমরা দেখি যে 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং এটাও একটা খুব বড় ঘটনা। হিটলারের বাহিনী তারা রাশিয়াতে আক্রমণ করতে যায়, এবং নেপোলিয়নের বাহিনীর মতো ভুল সিদ্ধান্তের কারণে শীতকাল চলে আসে এবং তার বাহিনী পর্যদস্ত হয়, এবং পুরো বিশ্ব জুড়েই বিশ্বযুদ্ধের ঘটনাগুলো ঘটতে থাকে। 1940 সালে মুসলিম লীগ লাহোর প্রস্তাব দেয়, অর্থাৎ পৃথক মুসলিম রাষ্ট্রের আনুষ্ঠানিক দাবি করে, যেটা শেরে বাংলা একে ফজলুল হক তিনি এই দাবিটা উপস্থাপন করেছিলেন। 1941 সালে হচ্ছে আহ যুদ্ধ আরো বেশি তীব্র হয়ে ওঠে, এবং 1942 সাল থেকে ভারত ছাড়ো আন্দোলন এটা খুব বেগবান হয়। 1945 সালে আমেরিকা হচ্ছে হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এবং বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, আরব লীগ প্রতিষ্ঠিত হয়, এবং এরপর হচ্ছে আরব লীগ ধীরে ধীরে এটা অক্ষম হয়ে পড়ে, আর জাতিসংঘ এখনো টিকে আছে এবং তাদের যে এজেন্ডা রক্ষা করা প্রয়োজন সেগুলো তারা করে চলেছে। তারপর আমরা দেখি যে 1947 সালে ভারত পাকিস্তান দুইটা দেশ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার সময় অনেক বড় ঘটনা ঘটেছে, বিশেষ করে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছে, লাখ লাখ মানুষ নিহত হয়েছে, প্রচুর মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে, বিশেষ করে পাঞ্জাবে অমৃতসরে সেখানে খুব বড় ধরনের দাঙ্গা হয়েছে, নোয়াখালী কলকাতাতেও দাঙ্গা হয়েছে। এবং 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং প্রথম আরব ইসরায়েল সেটা সংগঠিত হয়। এবং সেই বছর মহাত্মা গান্ধী মারা যায়, মোহাম্মদ আলী জিন্নাহ মারা যায়। তারপর 1949 সালে চীনে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে, মাও সেতুং এর বিপ্লব সফল হয় এবং মাও সেতুং একনায়ক হয়ে ওঠে। এবং 1952 সালে আমরা দেখি মিশরের রাজতন্ত্রের পতন ঘটে এবং জামাল আব্দুল নাসের উনি ক্ষমতা নেন। তারপর 1953 সালে ইরানে রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসেন। এবং ওই সময় আমরা 50-এর দশকে দেখি যে আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ বিরোধী আন্দোলনের সূচনা ঘটে এবং একের পর এক দেশ স্বাধীন হতে থাকে। যেমন মানে বিশেষ করে যারা ফরাসিদের আগ্রাসনে ছিল, তারা হচ্ছে প্রচুর দেশ একের পর এক স্বাধীন হতে থাকে। তারপর 1965 সালে ভারত পাকিস্তান একটা বড় যুদ্ধ হয়। 1966 সালে আমাদের এই অঞ্চলের ইতিহাসের সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ হয়, যেটা ছয় ছয় দিনের যুদ্ধ, যদিও বাস্তবে যুদ্ধটা 2.5 ঘন্টার বেশি হয় নাই। এবং এই যুদ্ধে ইসরায়েল হচ্ছে জয়লাভ করে এবং আরব রাষ্ট্রগুলোর বিমান সক্ষমতার একটা বড় অংশ তারা ধ্বংস করে ফেলে। এবং তারা হচ্ছে গাজা, গোলান মালভূমি এগুলো সব বিশাল এলাকা তারা নিজেদের দখলে নিয়ে নেয়, যেটা এর আগে তাদের কাছে ছিল না। তারপর আমরা দেখি যে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয় এবং নতুন একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এবং এরপরে ভারত পাকিস্তান এই রাষ্ট্রগুলো পারমাণবিক শক্তি অর্জন করে, যেটা তাদের কাছে আগে ছিল না। তারপর 1979 সালে ইরানে বিপ্লব ঘটে, রেজা শাহ পাহলভীকে উৎখাত করে খোমেনি ফ্রান্স থেকে এসে ক্ষমতা দায়িত্ব নেন। এবং এরপর থেকে হচ্ছে ইরাক ইরান যুদ্ধ শুরু হয়, যেটা প্রায় 8-9 বছর ধরে এই যুদ্ধ চলেছিল। এবং ওই 1979 সালে একই বছর সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে এবং এই যুদ্ধ প্রায় 10 বছর ধরে চলতে থাকে। এবং 1979 সালে একটা বড় ঘটনা হচ্ছে মক্কায় জুলাইমানের যেই আক্রমণ, কাবা শরীফ দখল করার জন্য এবং নিজেকে মাহাদি দাবি করার, সেই ঘটনাটা এই বছর ঘটে। এবং এগুলো সবগুলোরই অনেক বড় প্রভাব আছে, এবং এই প্রত্যেকটা প্রভাবের পরবর্তীতে আরো অনেক ঘটনা জন্ম নিয়েছে। তো এই জন্য আমরা শুধু শিরোনামটা বলছি। তারপর আমরা দেখি যে 1981-82 সাল থেকে আবার লেবানন এবং ইসরায়েলের তাদের মধ্যে দ্বন্দ্ব যুদ্ধ এটা বেশ ব্যাপকভাবে শুরু হয়। এবং 1987 সালে প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদা সেটা শুরু হয়। 1989 সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে, অর্থাৎ এর আগে দুই জার্মানি আলাদা ছিল, এরপর দুই জার্মানি একত্রিত হয়। এবং ওই বছর সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে, যেটা তার জন্য বেশ অপমানজনক ছিল। কারণ সেই সময় পৃথিবীতে স্নায়ুযুদ্ধ চলছিল এবং পৃথিবী ছিল দুইটা মেরুতে, একদিকে আমেরিকা আর একদিকে সোভিয়েত ইউনিয়ন। তো সোভিয়েত ইউনিয়নের মতো সুপার পাওয়ার সে আফগানিস্তানের মতো একটা ছোট দেশে 10 বছর লড়াই করেও কোনো সাফল্য পায়নি এবং তাকে পরাজিত হয়ে সেনা প্রত্যাহার করতে হচ্ছে। এটা তার জন্য বিশাল লজ্জাজনক ছিল। এবং এই সময় থেকেই কমিউনিজমের পতন সেটা স্পষ্ট হয়ে ওঠে এবং এরপরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে একের পর এক
রাষ্ট্রপতি স্বাধীনতা লাভ করতে থাকে, এবং পেরোস্ত্রাইকা এই সময় সেটা কার্যকর করা হয়। 1990 সালে ইরাক কুয়েত আক্রমণ করে। 1991 সালে উপসাগরীয় যুদ্ধ ঘটে এবং সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক পতন ঘটে। 92 সালে ভারত বাবরি মসজিদ ধ্বংস করে এবং ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা হয়। এবং তারপরে আমরা দেখি যে বসনিয়াতে যুদ্ধ, গণহত্যা এগুলো শুরু হয় 92 থেকে 95। তারপর 1994-তে রুয়ান্ডাতে একটা গণহত্যা ঘটে। তারপর 1996-তে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসে প্রথমবারের মতো, এবং তারা সুশাসনের একটা দৃষ্টান্ত সেখানে প্রতিষ্ঠা করে। এবং এরপরে আমরা দেখি নতুন শতাব্দী শুরু হয়, এবং নতুন শতাব্দীর শুরুতে বড় ঘটনা ঘটছে, সেটা হচ্ছে টুইন টাওয়ার আক্রমণ এবং এরপর ওয়ার অন টেরর। এর মাধ্যমে পৃথিবীর অক্ষ এবং পুরো রাজনৈতিক কাঠামো আবার বদলে যায়, এবং রাষ্ট্রগুলোর অবস্থান সেটা আবার নতুন ভাবে বদলে যায়। তালেবান সরকারের পতন ঘটে। 2003 সালে ইরাকে আক্রমণ করা হয়, সাদ্দাম হোসেনের পতন ঘটে। এবং 2006 সালে লেবাননে যুদ্ধ হয়। এবং 2008 সালে বিশ্বব্যাপী আর্থিক সংকট ঘটে, মুম্বাইতে সন্ত্রাসী হামলা হয় এবং গাজায় ইসরায়েলি অভিযান চলে। 2009 সালে শ্রীলঙ্কায় দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। এরপরে ঘটনা আমরা মোটামুটি জানি। 2011 সালে আরব বসন্ত আসে। 2012-13 সালে মিশরে মুরসি নির্বাচিত হন এবং পরে সামরিক ক্রু করে তাকে উৎখাত করা হয়। 2014 সালে আইএসআইএস তারা হচ্ছে খেলাফত ঘোষণা করে তাদের নিজেদের মতো করে, যেটাকে জমহুর ওলামায়ে কেরাম এবং উম্মত যেটাকে স্বীকৃতি দেন নাই এবং গ্রহণ করেন নাই। এবং এরপরে আমরা দেখি যে 2016-17 সালে আরাকানে রোহিঙ্গাদের ইস্যু হয়। লাখ লাখ রোহিঙ্গা তারা হচ্ছে বাংলাদেশে চলে আসেন এবং শরণার্থী শিবিরে আশ্রয় নেন। তারপর 2020 সালে কোভিডের ইস্যু দেখা দেয় এবং বিশ্বব্যাপী মহামারীতে লাখ লাখ মানুষ মারা যায়। তো মোটা দাগে এগুলো হচ্ছে আমরা ধারাবাহিক ঘটনার একটা সামারি করলাম। আহ এগুলো হচ্ছে গত শতাব্দীর বড় বড় ঘটনা। এবার আমরা আরেকটু নির্দিষ্ট বাছাই করে বড় কয়েকটা পরিবর্তন সম্পর্কে বলবো, যে পরিবর্তনটা আমাদের মাথায় রাখা দরকার। এতক্ষণ আমি যেটা বললাম এটা খুবই একদম প্রাইমারি ইয়ে করলাম, কিন্তু এবার আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং মূল পয়েন্ট গুলো আমরা যেটা বলতে চাচ্ছি। গত শতাব্দীতে আমরা যদি দেখি যে রাজনৈতিক কি কি পরিবর্তন ঘটেছে, গত শতাব্দীর রাজনৈতিক পরিবর্তন, প্রথম যে পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে খেলাফতবিহীন বিশ্ব। অর্থাৎ এর আগ পর্যন্ত মুসলমানদের কাছে একটা খেলাফত ছিল। অবশ্যই এই খেলাফত উমাইয়া খেলাফতের মতো ছিল না, আব্বাসী খেলাফতের মতো ছিল না, কিংবা খেলাফতের রাশেদের মতো তো ছিলই না। খুবই দুর্বল একটা খেলাফত ছিল, খুবই দুর্বল একজন খলিফা ছিল যার মাথার উপর 300 মিলিয়ন লিরার ঋণ যার মাথার উপর ছিল, যার সেনাবাহিনী বিভিন্ন ফ্রন্টে পরাজিত হচ্ছিল, এবং যার খোদ খেলাফতের রাজধানী খেলাফতের কেন্দ্রের ভেতর থেকেই খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহের নানা উপাদান সঞ্চয় হচ্ছিল। এবং খেলাফতের যারা বাসিন্দা, খেলাফতের ভেতরে যারা, তারাই আর খেলাফতকে চাচ্ছিল না। অর্থাৎ এমন একটা দুর্বল জায়গায় ছিল। কিন্তু তবুও খেলাফত এবং খলিফা মানে একটা অভিভাবক স্বরূপ। অর্থাৎ একটা পরিবারে যখন বাবা থাকে, সেই বাবা দুর্বল হতে পারে, সেই বাবা বৃদ্ধ হতে পারে, কিংবা সেই বাবা বেকার হতে পারে, দরিদ্র হতে পারে, কিন্তু বাবা থাকলে যে এই জিনিসটা ঘটে যে সন্তানের একটা আশ্রয় পায়, সন্তানের মাথার উপর একটা ছায়া থাকে। বাবা যতক্ষণ আছেন, বাবা দুর্বল হোক আর যাই হোক, খেলাফত যতক্ষণ ছিল মুসলমানদের এমন একটা আশ্রয়, ভরসা এবং ঐক্যের একটা কেন্দ্রের মতো ছিল। এই জন্য আমরা দেখি যে ভারতবর্ষে যখন ভারতীয় মুসলমানরা স্বাধীনতা আন্দোলন করছেন এবং দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস এবং আহ, প্রধান মুহতামিম বা শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তারা যখন রেশমি রুমাল আন্দোলন করছেন ইংরেজদের বিরুদ্ধে, তো রেশমি রুমাল আন্দোলনের পৃষ্ঠপোষকতার জন্য তারা সাহায্য চেয়েছেন খলিফার কাছে। অথচ তুর্কি খেলাফত কত দূরে, এবং খেলাফত নিজেই তখন খুবই দুর্বল অবস্থায়। কিন্তু দেখেন যে উনারা আশ্রয় এবং অভিভাবক হিসেবে আশ্রয় পেয়েছেন খেলাফতের কাছে, এবং খলিফাও নিজের দুর্বল অবস্থা থাকা সত্ত্বেও তিনি এই রেশমি রুমাল আন্দোলনকে সম্মত হয়েছেন। এবং জার্মানির সামরিক কর্মকর্তাদের সাথে, যেহেতু তুরস্কের সাথে তখন মানে উসমানী খেলাফতের সাথে জার্মানির ভালো সম্পর্ক ছিল, তো তিনি জার্মানির সামরিক কর্মকর্তা, গোয়েন্দা, তাদেরকে তিনি আফগানিস্তান পাঠিয়েছেন যে এখানে যেন রেশমি রুমাল আন্দোলনের যারা কর্মী তাদেরকে যেন প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ খলিফা দুর্বল, কিন্তু মানুষ খলিফার কাছে আস্থা চাচ্ছে, আস্থা পাচ্ছে, এবং খলিফা তাদের জন্য ব্যবস্থা। পরে অবশ্য এটা আহ, বিভিন্ন মানে ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার কারণে পুরো পরিকল্পনা ইংরেজরা জেনে যায়, এবং মাহমুদুল হাসান দেওবন্দি এবং মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাদেরকে গ্রেফতার করে ফেলা হয়। আন্দোলন সফল হয়নি, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে মানসিকতা, অর্থাৎ খেলাফত যখন থাকে তখন কি ঘটে।
এবং একই সাথে আমরা দেখি যে তখন যেই কোনো বিষয় যখন কোনো সমস্যা আসতো, তো মানুষ স্বাভাবিকভাবে খলিফার প্রতি তার প্রাথমিক আস্থাটা আসতো। আহ, কিন্তু যখন খেলাফতের পতন ঘটলো, তখন আর মুসলমানদের কেন্দ্রীয় ঐক্যের কোনো ধারণা নাই। এবং যখন আধুনিক জাতিরাষ্ট্র গড়ে দেওয়া হলো, তখন প্রত্যেকটা রাষ্ট্র তার নিজস্ব সীমানা, তার নিজস্ব ভৌগোলিক পরিচয়, এটাকেই তার চূড়ান্ত পরিচয় মনে করলো, এবং প্রত্যেকে প্রত্যেকের চাইতে বিচ্ছিন্ন হলো, এবং প্রত্যেকে নিজের প্রতি শ্রেষ্ঠত্বের একটা ধারণা নিয়ে টিকে থাকলো, যেটা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তার মাজা হাসির আল আলম বিন হিতাতিল মুসলিমিনে বলেছেন, যে এই যে জাতীয়তাবাদের ধারণা, যে এই নির্দিষ্ট সীমানার ভিতরে যারা আছে, অর্থাৎ যে সীমানাটা 100 বছর আগে তো ছিল না, আজ থেকে 100 বছর আগে, আমরা যদি 2000, তো 110 বছর আগে যখন ওসমানী খেলাফত ছিল, তখন আরবের এই ফিলিস্তিনের সীমানা, ইরাকের সীমানা, সিরিয়ার সীমানা, এগুলো আলাদা কোনো সীমানাই ছিল না। কিন্তু ওসমানী খেলাফত যখন ভেঙে গিয়েছে, যখন পতন ঘটেছে, তার কাঠামো ওসমানী খেলাফতের সীমানা থেকে 41টার মতো রাষ্ট্রের জন্ম ঘটেছে। কিন্তু এর আগে এই 41টা রাষ্ট্রের মানুষ সবাই এক ওসমানী সালতানাত, ওসমানী খেলাফত, তার বাসিন্দা, তাদের তখনকার মানসিকতা ছিল এরকম। কিন্তু যখন খেলাফত ভেঙে গেল, তখন এবার 41টা রাষ্ট্র এই নতুন সীমানা, এটাকেই তারা চূড়ান্ত মনে করলো, এবং এই সীমানার ভিতরেই তাদের শ্রেষ্ঠত্বের ধারণা, যে আমরা ওদের চাইতে শ্রেষ্ঠ। তো এটা হচ্ছে খেলাফতের পতনের পর যেই মানে নতুন বিশ্ব শুরু হলো, সেখানে মুসলমানদের প্রথম সমস্যা হলো তাদের মানসিক বিপর্যয়। অর্থাৎ কেন্দ্রীয় ঐক্যের কোনো ধারণা না থাকা, অভিভাবক হিসেবে কল্পনা করার মতো কেউ না থাকা, যে মুসলিম বিশ্বের কোন একটা সমস্যায় কেন্দ্রীয়ভাবে যাকে মানুষ সাহায্যের জন্য আহ্বান করতে পারে, যাকে জানাতে পারে, এই ধারণাটা আর থাকলো না। অথচ 1400 বছর ধরে, 1300 বছর ধরেই এই ধারণাটা ছিল। আর যেমন আমরা যদি ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে দেখি, ভারতবর্ষে মামলুক সুলতান যারা ছিলেন, তারা কিন্তু কত দূরে ছিলেন মিশরের মামলুক সুলতানদের, মিশরের আব্বাসী খলিফাদের থেকে। এবং মিশরের আব্বাসী খলিফারা এত দূরে এসে কিছুই করতে পারতেন না, এটা সবার জানা কথা। কিন্তু তারপরেও ভারতবর্ষের শাসক মোহাম্মদ বিন তুগলক সহ অন্যরা, তারা মিশরের আব্বাসী খলিফাদের কাছ থেকে চিঠি পাঠিয়েছেন, উপহার পাঠিয়েছেন, এবং বলেছেন যে আপনার নাম জুমার খুতবায় লাগাতে চাই, এবং খলিফার অনুমতি দিয়েছে। এবং ভারতবর্ষের প্রথম দিকের সুলতান যারা, কুতুবুদ্দিন আইবেক, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, তারা বাগদাদের আব্বাসী খলিফা, খলিফা মুস্তাসিম বিল্লাহ, তার কাছে তারা অনুরোধ করেছেন যে আপনার নামে আমরা খুতবা জারি করতে চাই, আপনি আমাকে স্বীকৃতি দেন। অথচ এটা সবাই জানে যে এই দুই রাষ্ট্রের সীমানা এত দূরে, তারা এখানে কেউ, মানে তারা যদি স্বীকৃতি নাও নেয়, কেউ কিছু করতে পারবে না। কিন্তু এই যে একটা সম্মান এবং কেন্দ্রীয় ঐক্যের প্রতীক, এই ধারণাটা ছিল। কিন্তু খেলাফত যখন পতন ঘটলো, তখন এই ধারণাটা বিলুপ্ত হয়ে গেল। এবং সবচেয়ে বড় বিষয়, মুসলমানদের উপর যে এই ব্যবস্থা চাপিয়ে দেওয়া হলো, অর্থাৎ শিক্ষার খাতে, আম, এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে, সব দিকেই এই নতুন ব্যবস্থা, সেকুলার ব্যবস্থা, এটা হচ্ছে তাদেরকে আষ্টে পৃষ্ঠে একেবারে দম আটকে ফেলবো। কারণ ইসলামী শাসন ব্যবস্থা যখন থাকে, তখন দুইটা বিষয় একই সাথে ঘটে। ইমাম মাওয়ার্দী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ইসলামী শাসন ব্যবস্থা, এটার আসলে উদ্দেশ্যটা কি। তো উনি বলেন যে উদ্দেশ্যটা হচ্ছে হিরাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া। এর উদ্দেশ্য হচ্ছে যে মানুষ তার দিনকে রক্ষা করবে, দিনকে পাহারাদারি করবে, এবং তার দুনিয়ার জীবনে সে কিভাবে পৃথিবীর জীবন পরিচালনা করবে, সেটার ব্যাপারে সুষ্ঠু সমাধান আসবে। অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা যখন থাকে, তখন একদিকে মানুষের দিন রক্ষা পায়। দিন রক্ষা পায় মানে কি, কেউ এসে নবুয়তের দাবি করতে পারবে না, তাকে তাকে ইসলামী সালতানাত তার বিরুদ্ধে অ্যাকশন নিবে। কেউ এসে কোনো বেদাতি কর্মকাণ্ড হুট করে চালু করে দিতে পারবে না, কেউ এসে নাস্তিক্যবাদ প্রচার করতে পারবে না। রাষ্ট্র সেখানে অ্যাকশন নিবে, প্রশাসন সেখানে অ্যাকশন নিবে। কিন্তু যখন ইসলামী সালতানাত থাকে না, যখন সেকুলার কাঠামো থাকে, তখন কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউজুবিল্লাহ গালি দিল, এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা থাকে না, স্বাভাবিক। কারণ সে তো এই দায়িত্ব নিয়ে বসে নেই এখানে। কে এসে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো নবুয়তের দাবি করবে, এটা নিয়েও তার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা থাকলে এই বিষয়টা নিরাপত্তা থাকে। ফলে যখন ইসলামী শাসন ব্যবস্থা নাই, তখন সমাজে বিকৃত মতবাদ প্রচারিত হওয়া, প্রচার পাওয়া, এটার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। এবং খোদ এখানে প্রশাসন অনেক সময় তারা এটাকে পৃষ্ঠপোষকতা করে, আধুনিক গণমাধ্যমগুলো এটাকে পৃষ্ঠপোষকতা করে। এটা হচ্ছে প্রথম সমস্যা, যে মুসলমানদের দিনের উপরই আঘাত আসে। এরপরে হচ্ছে যে মুসলমানদের পৃথিবীকে পরিচালনার যে ব্যবস্থা, সেটাও তো বাধাগ্রস্ত হয়, এটা তো একদম স্পষ্ট। কারণ মুসলমানদের কাছে যে এই আইন ব্যবস্থার যে ধারণা, বিচার ব্যবস্থার যে ধারণা, এটা তো কোনো মানুষের তৈরি না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োগ করা বিধান, এবং মুসলিম ফকিহ, মুস্তাহিদ, আলেম, তাদের ইজতিহাদকৃত বিশাল এক সমাধান এবং বিশাল এক তুরাসের ভান্ডার। ফলে এটা যেহেতু কোনো মানবিক অভিজ্ঞতা থেকে তৈরি না, ফলে এই ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত প্রয়োগ হয়, মানুষ যারা প্রয়োগ করে তারা যেহেতু মানুষ, সে কারণে প্রয়োগে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু মৌলিক জিনিসের যেহেতু কোনো ভুল নাই, ফলে সমাজটা সবচেয়ে নিরাপদ, নিরুপদ্রব থাকে।
কিন্তু যখন মানুষ তার মানবিক অভিজ্ঞতা থেকে আইন তৈরি করে, যেমন আধুনিক রাষ্ট্রগুলোর আইন কিভাবে তৈরি হয়, সে আগের কোন একটা রাষ্ট্রের আইন থেকে অভিজ্ঞতা নেয়। যে ব্রিটিশ, আমাদের এখানে যেমন আমাদের আইনটা ব্রিটিশ আইন থেকে অনেক ক্ষেত্রেই কপিকৃত এবং নিজেরা নতুন কিছু সংযোজনকৃত। তো মানুষ যখন আরেক মানুষের অভিজ্ঞতা থেকে নিয়ে কিছু তৈরি করে, তখন সেখানে ভুল ভ্রান্তির অবকাশ থাকে এবং ভুল ভ্রান্তি থাকে এবং ভুল ভ্রান্তি হতেই থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা তো আসলে আল্লাহর বিধানের সাথে অবাধ্যতা এক প্রকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা তার আনুগত্য করার ক্ষেত্রে নির্দেশিত এবং বাধ্য। তো সেই জায়গা থেকে সরিয়ে দেয়। তো খেলাফত পরবর্তী যে শাসন কাঠামো, সেখানে বড় দাগে এই দুইটা সংকট মুসলমানদের সামনে এসে উপস্থিত হলো। যে একদিকে তাদের দিন রক্ষা করার জন্য এখন আর কোনো শক্তি নেই। সে যে রাষ্ট্রে বসবাস করছে, সেখানে দেখা যাচ্ছে কেউ দিনকে অবমাননা করছে, কেউ দিনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছে, কেউ দিনকে পুরো শুধু মসজিদে বিভক্ত, শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছে। দিনের প্রায়োগিক কোনো কিছু সমাজে প্রয়োগ করতে দিচ্ছে না। তার মসজিদ চলছে দিনের নির্দেশনা অনুসারে, কিন্তু তার সমাজ চলছে সেকুলার কাঠামোতে, এবং সে এখানে কিছু করার তার সক্ষমতা নাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, পৃথিবীতে তার যে স্বাভাবিক জীবন যাপন, সেটাও সংকুচিত হয়ে যাচ্ছে। সে কোথাও ন্যায় বিচার পাচ্ছে না। সে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে তার যে অধিকার পাওয়ার কথা ছিল, একজন বিধবার যে অধিকার, একজন অনাহারীর যে অধিকার, একজন দুর্বল মানুষের যে অধিকারগুলো ইসলামী খেলাফত যেটাকে নিশ্চিত করতো, যেটা ডক্টর মুস্তফা সিবাই ওনার বই মিন রাওয়াই হাদারাতিনাতে উল্লেখ করেছেন, এই ধরনের কোনো কিছু আর এখানে নাই। কারণ এই পুরো কাঠামোর সাথে পুঁজিবাদের সম্পর্ক আছে, এবং পুঁজিবাদের কাছে যেখানে পুঁজি, সেই মানুষ গুরুত্বপূর্ণ। যার মাধ্যমে পুঁজিবাদের কোনো লাভ নাই। একজন অনাথকে কেন সে সাহায্য করবে, এবং একজন ভিখারি ভিক্ষুককে কেন সে সাহায্য করবে, এবং তাদের জন্য সে কেন বেশি কাজ করবে? তার যতটুকু তার প্রচারণা বা ব্র্যান্ডিং এর জন্য দরকার, ততটুকু সে কাজ করবে, এর বেশি না। মানবিক দৃষ্টিকোণের এখানে কোনো সম্পর্ক নাই। তো ফলে এই টোটাল ব্যবস্থাটা কলাপস করলো, এবং মুসলমানরা এমন এক জায়গায় আসলো, যেটা হচ্ছে সবচেয়ে ইতিহাসের ভয়ঙ্কর শতাব্দী, এবং তীব্র নির্যাতন, নিষ্পেষণ এবং কষ্টকর একটা শতাব্দী। এবং আরেক কথায় বলতে গেলে, এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম শতাব্দী। ইতালিয়ান একজন লেখক জিওভান্নি আরিগি, ওনার একটা বই আছে, বইটার নাম খুব চমৎকার, দ্য লং 20th সেঞ্চুরি, অর্থাৎ দীর্ঘ বিংশ শতাব্দী। বাস্তবতা হচ্ছে বিংশ শতাব্দী অনেক বেশি দীর্ঘ। কারণ কি? কারণ হচ্ছে, মানুষ যখন আনন্দে থাকে, মানুষ যখন কোন একটা কিছু এনজয় করতে থাকে, তখন কিন্তু সময়টা খুব দ্রুত চলে যায়। যেমন ঈদের ছুটিতে আমরা বাড়িতে থাকি, গ্রামে থাকি, তখন সময়টা খুব দ্রুত চলে যায়, দিন কিভাবে আসতে যাচ্ছে টের পাচ্ছি না। কিন্তু যখন ঢাকায় আসি, গরম শুরু হয় এবং গরমকালে লোডশেডিং হয়, তখন 1 ঘন্টা যেতেও মনে হয় যে বিশাল সময়, যা সময় যাচ্ছেই না। তো বিংশ শতাব্দী হচ্ছে মুসলমানদের কাছে এমন একটা অভিজ্ঞতার নাম, যেটা আসলে দ্য লং 20th সেঞ্চুরি। এটা আসলে শেষ হচ্ছে না। এখানে আমরা কাশ্মীরের অভিজ্ঞতার কথা বলতে পারি, আরাকানের অভিজ্ঞতার কথা বলতে পারি, ফিলিস্তিনের অভিজ্ঞতার কথা বলতে পারি, বসনিয়া হার্জেগোভিনিয়া, চেচনিয়ার অভিজ্ঞতার কথা বলতে পারি। জায়গায় জায়গায় মুসলমানরা নিষ্পেষিত। ইরাকে 90-এর দশকে তারা যে অবরোধ দিয়েছে, লাখ লাখ শিশুকে হত্যা করেছে। এরপর সাদ্দাম হোসেনের সময় আক্রমণ করেছে, আফগানিস্তানের আক্রমণ। এই যে যুদ্ধ, নির্যাতন, মানুষকে হত্যা এবং ন্যূনতম মৌলিক অধিকারও না রাখা, এই যে একটা ধারাবাহিক সিলসিলা, সেটা চলছে তো চলছে, যেন মানে একটা শতাব্দী আর শেষই হচ্ছে না। তো এটা হচ্ছে আসলে আহ দীর্ঘ একটা শতাব্দী। আচ্ছা, তো প্রথম যেই কারণ আমরা বললাম যে খেলাফতের পতন, এটা হচ্ছে একটা রাজনৈতিক বড় পরিবর্তন। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে গত শতাব্দীর সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এটা। এরপরে এই শতাব্দীতে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে যেটা ঘটলো, যে যুদ্ধটা কিন্তু শুরু হয়েছিল খুবই ছোট ব্যাপার দিয়ে, এবং নর্মালি আসলে বড় ধরনের আন্দোলন বা ক্ষমতার প্রতিক্রিয়া, এগুলো কিন্তু ছোট বিষয় দিয়ে শুরু হয়। তো এই যুদ্ধটা যখন শুরু হয়েছে, তখন মূলত হচ্ছে এই 1914 সালে জুন মাসের শেষ দিকে, তখন একটা সাম্রাজ্য ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। অস্ট্রিয়া, হাঙ্গেরি এগুলোর সম্মিলিত যে সাম্রাজ্য, এর যুবরাজ তাকে হচ্ছে বসনিয়ার রাজধানীতে হত্যা করা হয়, গুলি করে হত্যা করা হয়। তো স্বাভাবিকভাবে এটা একটা হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড, এবং এর একটা উস্কানিমূলক ঘটনা অবশ্যই। তো সবাই মনে করছিল যে পরে কিছুদিন পরে বিষয়টা কেটে যাবে, রাজনৈতিক আলোচনা বা শাস্তি, বা হত্যাকারীকে শাস্তি দেওয়া হবে, এরপর এটা কেটে যাবে। কিন্তু দেখা গেল যে না, সংকট ক্রমেই বড় হচ্ছে, এবং পুরো জুলাই মাস, এটাকে ইতিহাসবিদরা জুলাই ক্রাইসিস বলেন। কারণ পরের কয়েক শতাব্দীতে অনেকগুলো ঘটনা ঘটে। অস্ট্রিয়ার হাঙ্গেরিয়া অস্ট্রিয়া হাঙ্গেরি তারা হচ্ছে সার্বিয়ান সরকারকে দায়ী করে যে তোমরা এটা করেছো এবং তাদের পিছনে আছো। তারপর হচ্ছে লড়াই শুরু হয়, এবং এরপর বিশ্বের নানা দেশ তা এটাতে জড়িত হতে থাকে। এবং আমেরিকা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে শুরুতে সে এই যুদ্ধে নামে নাই, এবং সে খুব কৌশলী ভাবে সে হচ্ছে অস্ত্রের বাজারে ব্যবসা করা শুরু করেছে। পুরো ইউরোপ যুদ্ধ করছে, কিন্তু
আমেরিকা সে হচ্ছে এই যুদ্ধ থেকে দূরে, সে শুধু এদের কাছে অস্ত্র বিক্রি করতেছে এবং এদের কাছে সোনা কিনে নিচ্ছে, অর্থাৎ ইউরোপের প্রচুর স্বর্ণ সে হচ্ছে কিনে নিচ্ছে আর এদেরকে বিনিময়ে অস্ত্র বিক্রি করছে। তো স্বাভাবিকভাবে কেউ যখন নিজে সরাসরি যুদ্ধে নামে না, তার তো ক্ষতির পরিমাণ খুবই কম এবং সে এখানে ব্যবসা করতেছে, তার এখানে মুনাফা প্রচুর আসতেছে। আমেরিকা এই সময় বেশ ভালো একটা অ্যামাউন্ট নিজের কাছে কুক্ষিগত করে ফেলে এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে দেখা যায় যে বিশ্বের মোট সোনার প্রায় 40% হচ্ছে আমেরিকার কাছে তখন মজুদ ছিল। তখন কিন্তু বিশ্বে সুপার পাওয়ারদের মধ্যে ফ্রান্স আছে, ব্রিটেন আছে, কারণ এদের অনেকগুলো দেশে উপনিবেশ চলতেছে। আফ্রিকার 15-16টা দেশে ফ্রান্সের উপনিবেশ ছিল। ব্রিটিশদের সবচেয়ে বড় উপনিবেশ তো আমাদের ভারতবর্ষে ছিল এবং ভারতবর্ষের সব সম্পদ 190 বছর ধরে তারা লুটপাট করতেছে। তো এরা ছিল খুব পাওয়ারফুল। কিন্তু যুদ্ধ যখন কয়েক বছর চললো, টানা 4 বছরের মতো চললো, তখন স্বাভাবিকভাবে সব পক্ষই দুর্বল হতে থাকে এবং সেই মুহূর্তে, যুদ্ধ শুরুর আগ মুহূর্তে আমেরিকা সেই যুদ্ধে অংশগ্রহণ করে এবং সে মিত্র বাহিনীর পক্ষ নেয়। ব্রিটিশদের যে পক্ষ, সেই পক্ষ নেয়। বিপরীতে ছিল জার্মানি এবং ওসমানী সালতানাত সহ অন্যান্য পক্ষরা। তো আমেরিকা এই যুদ্ধে শেষ দিকে আসে এবং যখন যুদ্ধ শেষ ঘটে এবং মিত্র বাহিনী জয় হয়, তখন এই জয়ের ক্রেডিটটা সরাসরি আমেরিকার কাঁধে চলে আসে এবং সে হচ্ছে এখান থেকেই নতুন পৃথিবীর নতুন পাওয়ারফুল সম্রাটের মতো করে সে আবির্ভূত হয়। এর আগে পর্যন্ত যেটা ছিল না, এর আগ পর্যন্ত আমরা দেখি যে আমেরিকা একসময় ব্রিটেনের উপনিবেশ ছিল, এরপর তারা স্বাধীনতা যুদ্ধ করেছে, এরপর তারা নিজেদের মতো করে নিজেদের এলাকা শাসন করছিল এবং স্থিতিশীল অবস্থায় ছিল। এবং এবং একসময় আমেরিকা বাণিজ্য করার জন্য ওসমানী সালতানাতকেও ট্যাক্স দিয়েছে, সেই ট্যাক্সের দলিলপত্র এখন আর্কাইভে পাওয়া যায়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের শেষে আমেরিকা এই পুরো জিনিসটাতে যখন সে অংশগ্রহণ করে, তখন সে হচ্ছে পুরো শক্তিটাকে একদম কক্ষিগত করে ফেলতে পারে। এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, যেখানে হিটলারের গোয়ার তুমি একটা ভূমিকা ছিল, এবং আমরা মোটামুটি এই দেশগুলো সবাই জানি, এটাকে আর আমি বিস্তৃত বলছি না। কিন্তু আমরা প্রায় সময় একটা বিষয় লক্ষ্য করি না, যে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে উপনিবেশবাদী শক্তিরা কি করেছে। তারা নিজেদের লড়াইয়ে লড়ার জন্য মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে তাদের উপনিবেশিত এলাকার মানুষজনকে। যেমন আমরা পড়ি কি, যে কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বাঙালি পল্টনে তিনি ছিলেন। এটা শুনতে অনেক মহান মনে হয়, কিন্তু আসলে তো ব্যাপারটা মহান না। বাস্তবতা হচ্ছে ব্রিটিশরা তাদেরকে নিয়ে গিয়েছিল সেখানে কেন? যেমন এখন রাশিয়া যেটা করতেছে, যে আমাদের এখানে অনেকে আছে না, যে বাংলাদেশ থেকে গিয়ে 40 লাখ টাকা বেতনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতেছে, নিরীহ মানুষ। রাশিয়ার ইউক্রেন যুদ্ধে যেই জয়লাভ করুক তার জীবনে কোনো প্রভাব পড়বে না, কিন্তু রাশিয়া এদেরকে মানব ঢাল হিসেবে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করতেছে। এদের কোনো সামরিক প্রশিক্ষণ নাই, কিছু নাই। অত্যাধুনিক অস্ত্রের মোকাবেলায় এরা দাঁড়াচ্ছে হয়তো 10 দিনের, 20 দিনের একটা সাধারণ ট্রেনিং আর অস্ত্র ধরার প্রশিক্ষণ নিয়ে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কাজী নজরুল ইসলামদেরকেও কিন্তু এভাবেই ব্যবহার করা হয়েছে। আমাদের চট্টগ্রামের বিখ্যাত লেখক মাহবুবুল আলম, মমিনের জবানবন্দি, যার আত্মজীবনী, তিনিও কিন্তু বাঙালি পল্টনে ছিলেন এবং তাদেরকে এই কাজে ব্যবহার করা হয়েছে। ফ্রান্স সেনেগালের লোকজনকে নিয়ে এসেছে এবং এনে তাদেরকে তারা বাহিনীর সামনে রাখতো কেন? যে যখন যুদ্ধক্ষেত্রে মাইন পোতাম, তো এই মাইন গুলো যেন উম, মানে যখন মানুষ হেঁটে যাবে, আমাদের বাহিনী যাবে না, আমাদের সেনেগালের লোকজন যা, তারা এখানে মারা যাবে, উড়ে যাবে এবং তাদের লাশ দেখে আমরা বুঝতে পারবো যেখানে মাইন পোতা আছে। এই নির্মম ভাবে তারা এদেরকে ব্যবহার করেছিলাম। বহু মানুষ তো এই যুদ্ধে মারা গিয়েছে। কাজী নজরুল ইসলাম বেঁচে ফিরে এসেছেন, কিন্তু বহু মানুষ এই যুদ্ধে তারা মিত্র বাহিনীর, তাদের লড়াইয়ে তারা আমাদের লোকজনকে এভাবে ব্যবহার করেছে এবং এখানে অনেক রক্তাক্ত ইতিহাস এখানে লুকানো আছে। তো এটাও আমাদের পড়াশোনা এবং জানার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, প্রথম বিশ্বযুদ্ধের পরেও একটা আওয়াজ উঠেছে, মানুষ যুদ্ধ চায় না, কারণ যুদ্ধের রক্তাক্ত অভিজ্ঞতা এবং তিক্ততা এটা সবার মাথায় ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা আরো বেগবান হয় এবং এর আগে ছিল লিগ অফ নেশনস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। তারপর জাতিসংঘ যেহেতু বিজয়ী পক্ষ প্রতিষ্ঠা করেছে, কাজে সে তার স্বার্থ রক্ষার জন্য এটা প্রতিষ্ঠা করেছে এবং এই পুরো সময়টা মানে আজকের দিন পর্যন্ত জাতিসংঘ তাদের স্বার্থ রক্ষা করে আসছে, যেটা আমরা জাতিসংঘের ইতিহাসের দিকে যাদের সামান্যতম দৃষ্টি আছে আমরা এটা জানি, বুঝি, আমরা দেখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আহ আমরা দেখি যে সবচেয়ে নৃশংস ঘটনা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা হামলা করা হয় এবং এতে একদম নৃশংস ভাবে এত মানুষ মারা যায় এবং আশপাশে বহু দূর পর্যন্ত মানুষ বিকলাঙ্গ হওয়া শুরু করে রেডিয়েশনের প্রভাবে। তো এই যে পারমাণবিক বোমা হামলা, এটা হচ্ছে একটা খুব ভয়ঙ্কর এবং নৃশংস হামলা। এটা কিন্তু আজ থেকে 200 বছর আগে সম্ভব ছিল না। অর্থাৎ আধুনিক বিশ্বে এমন কিছু ঘটনা ঘটছে যেটা কিন্তু এর আগে সম্ভব ছিল না, কিন্তু আমরা আধুনিক কাঠামো থাকার কারণে বুঝতে পারি না। যেমন প্রাচীনকালে কেউ যদি কাউকে হত্যা করতে চাইতো, কোনো এলাকা হত্যা করবে, তো প্রত্যেকজন ব্যক্তিকে তাকে আলাদাভাবে হত্যা করতে হবে, তরবারি দিয়ে অথবা তীর দিয়ে।
এবং সে চাইলে মোটামুটি সিভিলিয়ান এবং আর্মি এদের মধ্যে পার্থক্য করে হত্যা করতে পারবে, এবং এটা করতো মানুষ। সিভিলিয়ানকে নর্মালি কেউ ঘাটাতো না, ইসলামে তো নির্দেশনাই আছে। আর অন্যরাও সিভিলিয়ানকে মারতো না, কারণ সিভিলিয়ানকে মেরে আমি কি করবো, আমি তাহলে কার উপর শাসন করবো? কিন্তু পারমাণবিক বোমা এবং আধুনিক অস্ত্র, এই যে আধুনিক যে বোমাগুলো এবং ড্রোন হামলা, এখানে আর এই কোনো সিভিলিয়ান আর আর্মির কোনো পার্থক্য নাই। নির্বিচারে হত্যা এবং একই সাথে হাজার হাজার মানুষকে হত্যা করার একটা বৈধতা এবং লাইসেন্স। তো এই যে মরণঘাতী অস্ত্রগুলো, এটা হচ্ছে আধুনিক সভ্যতার সবচেয়ে কুৎসিত এবং কালো দিকগুলোর মধ্যে একটা। কারণ আমরা দেখি যে এই মরণ প্রাণঘাতী যে অস্ত্রগুলো, এগুলো কোনোটাই কিন্তু কোনো ভালো কাজে কিংবা অপরাধীদের দমন করার কাজে ব্যয় হয়নি, বরং প্রত্যেক জায়গাটা ব্যবহার হয়েছে কাদের উপর? একেবারে নির্দোষ নিরীহ মানুষের উপর, যেটা আমরা ইরাকের যুদ্ধে দেখেছি এবং সাম্প্রতিককালে ইরানের যুদ্ধ দেখেছি। স্কুলের বাচ্চাদের উপর পর্যন্ত নির্মম ভাবে হামলা করা হয়েছে। তো এই যে পারমাণবিক শক্তি যখন আমেরিকা অর্জন করলো, এর মধ্যে রাশিয়া বা তখন যেটা সোভিয়েত ইউনিয়ন ছিল, তারাও পারমাণবিক শক্তি অর্জন করে ফেলেছে। এখন ওই সময় রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, সে একটা বড় রাষ্ট্র এবং তার কাছে তারও সামরিক বাহিনী এবং অনেক বিশাল ঐতিহ্য আছে। ওই সময়ে আমরা দেখি যে শক্তির একটা পাল্লাপাল্লি শুরু হলো, অর্থাৎ একদিকে আমেরিকা এবং তার ব্লক, তার অনুগত রাষ্ট্রগুলো, আর একদিকে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং তার অনুগত এবং সমাজতন্ত্রের প্রতি আগ্রহ রাখে এমন রাষ্ট্রগুলো। তো এই যে দুইটা ব্লক এবং দুইটা মেরু, এখন তাদের মধ্যে কিন্তু লড়াই হওয়া সম্ভব না। লড়াই হওয়া সম্ভব না কেন? কারণ উভয়ের কাছে পারমাণবিক অস্ত্র আছে। একজন যদি একটা মারে, আরেকজন পাল্টা আরেকটা মারতে পারবে। ফলে এখানে শুরু হলো স্নায়ু যুদ্ধ, অর্থাৎ গোপনে যুদ্ধ, গোপন বিভিন্ন মিশন, একজন অপরজনকে গোপনে কোনোভাবে মানে পরাস্ত করার চেষ্টা, কিংবা তার প্রভাবিত কোনো এলাকাকে আক্রমণ করা, সরাসরি তাকে ইয়ে না করা। এটাকে হচ্ছে স্নায়ু যুদ্ধের পিরিয়ড। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1990, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত এই সময়টা পুরোটা হচ্ছে স্নায়ু যুদ্ধ ছিল। এবং এই সময় আমরা দেখি যে তারা দুই শক্তি সরাসরি নিজেরা যুদ্ধে জড়ায়নি, কিন্তু একে অপরের শত্রুদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করেছে। অর্থাৎ শত্রুর শত্রু বন্ধু, এই নীতির ভিত্তিতে তারা কাজ করেছে। যেমন আমরা দেখি এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কিউবা। কিউবার সাথে আমেরিকার যে দ্বন্দ্ব এবং রাশিয়ার যে বন্ধুত্ব, এটা হচ্ছে এটার একটা উৎকৃষ্ট প্রমাণ, এবং অন্যান্য দেশের ক্ষেত্রে এটা ঘটেছে। তো স্নেহ যুদ্ধ এটা একটা লম্বা পিরিয়ড ছিল এই সময়। হ্যাঁ, এবং এই সময় আমরা যারা পলিটিক্যাল থ্রিলার পড়ি, আমরা ওই সময় লেখা থ্রিলার গুলোতে এটার ছাপ দেখি। বিশেষ করে ক্লাইভ কাসলার সহ অন্যদের লেখায়, কিংবা ফ্রেডরিক ফরসাইথের লেখায় আমরা দেখি যে কেজিবি একদিকে, কেজিবি আরেকদিকে সিআইএ, তাদের যে মিশন, তাদের যে এজেন্ডা, এই সবকিছুর মধ্যে কিন্তু স্নেহ যুদ্ধের ব্যাপারগুলো ভালোভাবে ফুটে ওঠে। এরপর যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো 90-এর দশকে, তখন পৃথিবী হয়ে গেল এক মেরুর বিশ্ব। এখন আর পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্র আছে, আজকের রাশিয়া সেও একটা শক্তিশালী পক্ষ। অবশ্যই তারও অক্ষ আছে, তারও কিছু মরিদান আছে, মরিদান বলতে তারও কিছু দেশ আছে। চীন সেও একটা শক্তিশালী পক্ষ, ভারত সেও অবশ্যই একটা বড় আর্মির অধিকারী। কিন্তু এটা এক মেরু। তারা দিন শেষে এখন আমেরিকা হচ্ছে বিশ্ব মোড়লের আসনে আছে। এই যে পক্ষগুলো, এর এখন নিচে পড়ে গেছে, অর্থাৎ এখন আর স্নেহ যুদ্ধ বা সমান পাল্লার আরেকজন প্রতিনিধি এখানে নাই। তো এটা হচ্ছে আমেরিকাকে আরো বেশি অপ্রতিরোধ্য এবং আরো বেশি যে কোনো জুলুম নির্যাতন করার আরেক প্রকার বৈধতা এবং লাইসেন্স দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে বড় ঘটনাগুলো। যেই প্রেক্ষাপট থেকে আমরা আজকের প্রেক্ষাপট পর্যন্ত আসছি, সেটাকে আমরা একটু খুব সংক্ষেপে বললাম। আমি আবারও বলছি, আমরা শুধু শিরোনাম বলছি, কোনো ঘটনা আমরা ভিতরে প্রবেশ করার আসলে সুযোগ নেই, এটা আপনারা দেখে নেবেন। এখন তো আসলে এগুলো সম্পর্কে জানা খুবই সহজ। একটা হচ্ছে আমি যে বইটার কথা বললাম, দ্য লং 20th সেঞ্চুরি, এই বইটাতে প্রচুর তথ্য আছে। এটা 94 সালের দিকে প্রকাশিত। আর এর বাইরে হচ্ছে যদি খুব সংক্ষেপেও জানতে চাই, আমরা অনলাইনে সার্চ দিলে এসব ব্যাপারে প্রচুর আর্টিকেল, বই, এগুলো আমরা পাবোই। অর্থাৎ আধুনিক সময়কালের ইতিহাস জানা এটা খুব বেশি কঠিন না, এই সম্পর্কে রিসোর্স অনেক প্রচুর। কিন্তু সাধারণত আমাদের সচেতনতাটা কম থাকে দেখে আমাদের একটু কম জানা থাকে। এবার আমরা গত শতাব্দীর অর্থনীতির দিকে, কয়েকটা পরিবর্তনের দিকে যদি তাকাই, যেটা আমাদের বর্তমান বাস্তবতা পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে। তো প্রথম একটা বড় ঘটনা, সেটা হচ্ছে 1944 সালে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে সেখানে একটা চুক্তি ঘটে, ব্রেটন উডস চুক্তি। তো ব্রেটন উডস চুক্তি সেখানে 44টা দেশ ছিল স্বাক্ষর করে, এবং এটা হচ্ছে ডলারকে প্রথম পাওয়ার দেয়। অর্থাৎ ডলারকে বৈশ্বিক মুদ্রা, যে ডলারকে বৈশ্বিক মুদ্রা হিসেবে তারা একটা স্বীকৃতি দেয়, যেখানে নির্ধারণ করা হয় যে ডলার, আমেরিকার ট্রেজারিতে প্রচুর গোল্ড ছিল। আমরা তো বলেছি যে সে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপ থেকে সে প্রচুর গোল্ড পেয়েছে, এবং আগে থেকেও তার কাছে গোল্ড ছিল। তো তার কাছে যে গোল্ড আছে, প্রতি আউন্স সোনা, অর্থাৎ 1 আউন্স গোল্ডের বিনিময়ে ধরা হয় $35। এটা হচ্ছে মানে ডলার এবং স্বর্ণ এই দুইটার মুদ্রা, মানে যে 1 আউন্স স্বর্ণ আর আরেক পাশে হচ্ছে $35।
আর এই $35 সাথে আবার অন্যান্য রাষ্ট্রের যে মুদ্রা, সেটা হবে যে সে রাষ্ট্রগুলো তার মুদ্রার সাথে এটা বাজার বাজার নীতি এবং তার অর্থনীতি অনুসারে ডলারের সাথে সে মুদ্রা মানটা নির্ণয় করবে। অর্থাৎ 1 আউন্স সোনা বিপরীতে $35, আর $1 অনুসারে কত টাকা হবে কিংবা কত রুপি হবে সেটা হচ্ছে বাজার অর্থনীতি অনুসারে এটা প্রবাহিত হবে। এটা হচ্ছে তারা সেখানে চুক্তি করে। এবং এখান থেকে আইএমএফ, আন্তর্জাতিক মুদ্রা সংস্থা, তারপর ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো প্রতিষ্ঠিত হয়। এবং তার মানে পুরো কাঠামোটা এখানে দাঁড়িয়ে আছে কি, যে পুরো কাঠামোটা হচ্ছে যে আমেরিকার কাছে যে ডলার আছে, আমেরিকা যে ডলার দিবে তার বিনিময়ে তার কাছে স্বর্ণ আছে। এবং ওই চুক্তিতে বলাও ছিল যে কোনো রাষ্ট্র যদি তার ডলার গুলোকে স্বর্ণে রূপান্তর করতে চায়, অর্থাৎ সে ডলার দিবে স্বর্ণ নিয়ে যাবে, তাহলে সেটাও নিতে পারবে, স্বর্ণ সে নিয়ে যেতে পারবে, এখানে কোনো সমস্যা নাই। তো তখন পর্যন্ত তো এটা বেশ ভালো একটা মনে হচ্ছিল, যে এটা একটা আগের মুদ্রার মতোই। আগের মুদ্রা বলতে কি, অর্থাৎ আমরা যখন ইসলামী শাসন ব্যবস্থায় বা যে কোনো জায়গায় আমরা যখন মুদ্রা দেখি, তো সেই মুদ্রাগুলোর একটা মান ছিল, অর্থাৎ একটা স্বর্ণ মুদ্রা। তো স্বর্ণ মুদ্রার যে মান, যেহেতু সে স্বর্ণের তৈরি, তার নিজের ভিতরে ওই মানটা আছে, অর্থাৎ তার নিজেরই ওই বাজার দরটা আছে। রূপার মুদ্রা, রূপার তো একটা দাম আছে, সেই রূপার মধ্যে সেই মুদ্রার দামটা আছে। কিন্তু কাগজের টাকা, একটা এক টুকরো কাগজ, যেখানে কাগজের তো কোনো দাম নেই। কিন্তু ডলারের তখন দামটা আছে কেন? কারণ তার বিপরীতে স্বর্ণ আছে, ট্রেজারিতে স্বর্ণ আছে। এবং কেউ যদি চায়, আমি যদি চাই $100 আমেরিকাকে দিব, দিয়ে বলবো যে আমাকে $100 পরিমাণ যে গোল্ড, যে 3 আউন্স, আহ, এবং 3 আউন্সের চাইতে একটু বেশি স্বর্ণ, আমাকে স্বর্ণ দিয়ে দাও, সে স্বর্ণ দিয়ে দিবে এবং দিচ্ছিল। এভাবে চললো সেটা 1944 সাল থেকে। 1971 সালে হচ্ছে একটা বড় ঘটনা ঘটে, যেটাকে বলে নিক্সন শক। 1971 সালে একেবারে আচমকা একটা সম্মেলন করা টিভিতে, প্রেসিডেন্ট নিক্সন উনি হচ্ছে বক্তব্য রাখেন। এটা হচ্ছে 15ই আগস্ট, 1971 সালের 15ই আগস্ট, আমাদের এখানে যখন মুক্তিযুদ্ধ চলছে। তো সেদিন 15ই আগস্টের টিভিতে হচ্ছে একটা ধারাবাহিক তাদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা চলার কথা, কিন্তু হঠাৎ করে প্রোগ্রামটা বাতিল করা হয় এবং প্রেসিডেন্ট নিক্সন উনি লাইভে আসেন এবং উনি বক্তব্য রাখেন। এবং বক্তব্য উনি বলেন যে যেহেতু আমেরিকা এর আগে ভিয়েতনাম যুদ্ধে তারা লড়াই করছে, এবং ইউরোপের অনেক দেশ অর্থনৈতিক কারণে বা বিভিন্ন কারণে ডলার দিয়ে স্বর্ণ ফেরত নিচ্ছে, তো এই যে একটা বাজার অস্থিরতা অস্থিরতা তৈরি হচ্ছে, এই জন্য এখন থেকে সিদ্ধান্ত যে এখন থেকে ডলারের বিপরীতে আর কোনো স্বর্ণ ধরা হবে না, এবং কেউ ডলার দিয়ে কোনো স্বর্ণ ফেরত পাবে না। এবং হচ্ছে এখন থেকে ডলার নিজেই নিজের মূল্য, অর্থাৎ কারো কাছে $1,000 আছে, তো এই এই $1,000-এর বিপরীতে কোনো সোনা নাই, এবং এই ডলার দিয়ে সে লেনদেন করতে পারবে, কিন্তু কোথাও থেকে সোনা মানে আমেরিকা থেকে স্বর্ণ সে ফেরত পাবে না। তাহলে এই ডলারের এখন বিশ্বাসযোগ্যতা কি? এটা তো একটা কাগজ। বিশ্বাসযোগ্যতাটা হচ্ছে এটা খোদ সরকারি বিশ্বাসযোগ্যতা। আমেরিকার যে বিশ্বাসযোগ্যতা, ডলারের বিশ্বাসযোগ্যতা হচ্ছে এটাই, যে আমেরিকা এটাকে স্বীকৃতি দিচ্ছে এবং বাজার অর্থনীতিতে এটা টিকে আছে। তো এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, এটাকে নিক্সন শক বলা হয়। এটা পুরোই একটা শকিং ব্যাপার, যে এতদিন ধরে যে এই সিস্টেম চলে আসতেছে এবং ডলারটা যে টিকে আছে সেটা তো টাকার বিনিময়, এখন টাকা স্বর্ণের বিনিময়, এখন স্বর্ণটাকেই গায়েব করে দিচ্ছে। আর সে কাগজের টুকরা ধরায় দিচ্ছে, এবং কাগজের টুকরা, এখন এটা আসলে কোনো বাস্তবতা নেই। আমেরিকা যদি আগামীকাল চায় যে সে $1,000 বাতিল করবে, তাহলে সারা বিশ্বে সবার হাতে থাকা কাগজের যে ডলার গুলো, এটা হচ্ছে একদম একটা কাগজের তোড়া হয়ে যাবে, এটা কিন্তু সে আর কোনো কাজে লাগাতে পারবে না। তো নিক্সন তার এই যে বক্তব্য এবং তাদের এই যে পরিকল্পনা, এটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল তারাও জানতো না, কেউই জানতো না। এটা পুরো পরিকল্পনা তারা ক্যাম্প ডেভিডে করেছে, যেটা পরবর্তীতে জানা যায়। এবং 10 মিনিট আগেও কেউ জানতো না যে এই সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এটা এত গোপনীয়তার সাথে করা হয়, কারণ যদি সিদ্ধান্ত আসবে জানা যেত, তাহলে তো বিশ্বের বিভিন্ন দেশ ডলার দিয়ে তার স্বর্ণগুলো নিয়ে যেত। কিন্তু যেহেতু সেটা করতে দিবে না, তাই একদম শেষ মুহূর্তে জানিয়েছে এবং ডলারের বিপরীতে স্বর্ণ এটাকে বাতিল করেছে। এবং এরপর থেকে আমরা এখন যে মানে ডলার দেখছি এবং যেই মুদ্রা ব্যবস্থায় আছি, এটা হচ্ছে এই কাঠামোতে আছি। এগুলো আমি খুবই সংক্ষেপে বললাম। আপনারা এটা মোহাইমিন পাটোয়ারি ভাইয়ের তো একাধিক বই আছে, সেগুলো তো আরো বিস্তারিত আশা করি পেয়ে যাবেন। এবং এছাড়াও আরো অনেক বই আছে। ফাউন্টেন পাবলিশার্স থেকে একাধিক বই বের হয়েছে, সেগুলোতে এগুলো বিস্তারিত আলোচনা পাবেন। এটা খুব আমি বলবো যে ইন্টারেস্টিং একটা জায়গা, যে কিভাবে তারা মানে ডলারের বিপরীতে তারা হচ্ছে প্রথমে স্বর্ণ রাখলো এবং এরপরে ডলারকে ফিয়াট মানি বানিয়ে দিল। ফিয়াট মানি মানে হচ্ছে যে এই মুদ্রার নিজস্ব কোনো মূল্য নাই, তার মূল্যটা টিকে আছে কোনো সরকারি বিশ্বাসযোগ্যতার উপরে, কোনো ব্যাংকের বিশ্বাসযোগ্যতার উপরে, যে না এই ব্যাংক গাদ্দারি করবে না, এই সরকার গাদ্দারি করবে না, ব্যাস। তো এই যে ফিয়াট মানিটা শুরু হলো, এটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং জায়গা। এরপরে 1974 সালে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে একদিকে তো ডলারের বিপরীতে থাকা স্বর্ণকে বাতিল করলো, এদিকে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ ঘটে এবং আরবদের 6টা রাষ্ট্র তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে গেল এবং তারা সেখানে চরম ভাবে পরাজিত হলো। পরাজিত হওয়ার মূল কারণ হচ্ছে তাদের এটার কোনো প্রস্তুতি ছিল না।
এবং স্বয়ং শেখ আহমদ ইয়াসিন, যিনি হামাসের প্রতিষ্ঠাতা, উনি আল জাজিরাতে ওনার একটা সাক্ষাৎকার সিরিজ আছে 8-9 খণ্ডে, 8-9 পর্বে, শাহিদ আল আলাস সিরিজ, যেটা বিখ্যাত সাংবাদিক আহমদ মানসুরের সাথে করেছেন। এবং এই সাক্ষাৎকার সিরিজটা এখন বাংলায় অনুবাদ হয়েছে, প্রকাশিত হয়েছে কিনা আমি জানি না, বিজ্ঞাপন দেখেছিলাম। তো শাহেদ আল আসরি উনি বলছেন যে 67 সালে গাজায় লড়াই করতে আসছে মিশরের সৈন্য, সে এসে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে যুদ্ধটা কোন দিকে হচ্ছে, কোন দিকে যাব। তার মানে সৈন্যরা, তা মানে সৈন্যরা মাঠে আসছে, কিন্তু তারা জানে না, তাদের কাছে কোনো ম্যাপ নাই, তারা জানেও না যুদ্ধ কোন দিকে হচ্ছে। এবং আরেকজন সৈন্যের সাক্ষাৎকারে দেখা যাচ্ছে সে ছিল বাড়িতে, তাকে ডেকে আইনে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে, সে কিছুই জানে না পরিকল্পনা কি। এবং আরব রাষ্ট্রগুলো তাদের দমভক্তি ছিল অনেক বেশি। এবং জামাল আব্দুল নাসের সে বক্তব্য দিচ্ছিল, জর্ডানের প্রতিরক্ষা মন্ত্রী সে বক্তব্য দিচ্ছিল যে আমরা বিকালে তেল আবিবে নাস্তা করবো। ডক্টর আব্দুল্লাহ আজম ওনার স্মৃতি কথায় লিখেছেন যে আমরা দেখতেছি যে টিভিতে বলা হচ্ছে যে আমরা বিকালে তেল আবিবে নাস্তা করবো, কিন্তু 2.5 ঘন্টার মধ্যে দেখলাম মিশরের পুরো এয়ারবেস ধ্বংস করে ফেলছে ইসরায়েলি বিমান বাহিনী। তো এই অবস্থা ছিল, তার এটা যুদ্ধটাতে সিরিয়াস ছিল না। এবং আব্দুল্লাহ আজম তো লিখেছেন যে যখন আরব সেনাবাহিনীগুলো যাচ্ছিল তখন তাদেরকে বলা হচ্ছিল যে তোমাদের সাথে উম্মে কুলসুম আছে। উম্মে কুলসুম হচ্ছে মিশরের বিখ্যাত গায়িকা, মিশরের মমতাজ। তো তাদেরকে বলা হচ্ছে তোমাদের সাথে উম্মে কুলসুম আছে। আর ইসরায়েলিরা বলতেছে যে তাদের সাথে তাদের ধর্মীয় অনুষঙ্গ নিয়ে তারা লড়াই করতেছে। তার মানে এই সেনাবাহিনীর মধ্যে ধর্মীয় আবেগও ছিল না, দিনের উপর থেকে জিহাদের মানসিকতা সেই স্পিরিটও ছিল না, এবং প্রস্তুতিও ছিল না। যেমন জামাল আব্দুল নাসের মনে করছিল যে শেষ পর্যন্ত এই যুদ্ধটা হবে না, কিন্তু যুদ্ধ যখন হলো এবং তারা নির্মম ভাবে পরাজিত হলো ইসরায়েলের হাতে, তাদের সব ধ্বংস হলো এবং অনেক জমি তাদের হাতছাড়া হলো, তখন এই রাষ্ট্রগুলো, এবং ইতিমধ্যে কিন্তু এখানে তেল পাওয়া শুরু হলো। এই যে আহ সর্বপ্রথম তেল পাওয়া গিয়েছিল ইরাকে। তো এই রাষ্ট্রগুলো যখন তেল পাওয়া শুরু হলো তখন তারা হচ্ছে এবার সিদ্ধান্ত নিল যে তারা ইসরায়েল সহ অন্যান্য রাষ্ট্রের কাছে কোনো তেল বিক্রি করবে না। এটা তারা একটা সাময়িক বয়কটের মতো সিদ্ধান্ত নিল। তো তখন আবার আমেরিকা, তারা হচ্ছে তা তো তেল লাগবে, কারণ তেলের দাম রাতারাতি 4 গুণের বেশি বেড়ে গেছে। সে আবার নানা জনের সাথে আলাপ করলো, সৌদি আরবের সাথে আলাপ করলো, লম্বা আলাপ। এবং লম্বা আলাপ শেষে 1974 সালে তারা হচ্ছে একটা সমঝোতায় পৌঁছায়, যেটার আনুষ্ঠানিক দলিল কখনো ফাঁস করা হয় নাই। অর্থাৎ নর্মালি তো হয় বিভিন্ন রাষ্ট্রের যে বাণিজ্য গোপন গোয়েন্দা ভিত্তিক যে রিপোর্ট এগুলো কিন্তু 40-50 বছর পরে ডিক্লাসিফাইড করে, অর্থাৎ প্রকাশ করে দেয়। এই জন্য আমরা দেখি যে বিভিন্ন সময় সিআইএ কাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কাকে কে গুপ্ত হত্যা করেছে, এই বিষয়গুলো 40-50 বছর পরে জানা যায়, ডিক্লাসিফাইড করার কারণে এগুলো সামনে চলে আসে। কিন্তু এই তেলের এই ব্যাপারটা আসলে আনুষ্ঠানিকভাবে আসেনি, কিন্তু মোটামুটি যে চুক্তিটা ছিল সেটা হচ্ছে যে কেউ ডলার ছাড়া অন্য কোনো মুদ্রা দিয়ে তেল কিনতে পারবে না। এবং এখান থেকে আসলো পেট্রো ডলার এই কথাটা। যে পেট্রো ডলার বলা হচ্ছে কারণ কি, কারণ কেউ তেল কিনতে পারবে না, তাকে ডলারে কিনতে হবে। এবং এই ডলারের লেনদেনের সাথে আমেরিকার অর্থনীতি, আমেরিকার ট্রেজারি সবকিছু এখানে জড়িত হয়ে গেল। আর বিনিময়ে আমেরিকা হচ্ছে সৌদি রাজ পরিবারকে সুরক্ষা দিবে, সারা বিশ্বে গণতন্ত্রের কথা বলবে, কিন্তু সৌদি রাজতন্ত্র নিয়ে মাথা ঘামাবে না, তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিবে। এবং আরব রাষ্ট্রগুলো যেখানে যেখানে তেল আছে তাদেরকে সামরিক প্রশিক্ষণ এবং সব ধরনের সাহায্য সহযোগিতা করবে। এবং এই জন্য আমরা দেখি যে আধুনিক আরব রাষ্ট্রগুলোর যে ইন্টেলিজেন্স এজেন্সি এবং তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো সরাসরি আমেরিকার হাতে প্রশিক্ষণ দেওয়া। এবং আমেরিকা এদের সবাইকে খুব ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছে। এবং অনেক ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে, যেটা গুয়ান্তানামোতে বন্দি অনেকের স্মৃতি কথায় আসছে যে সিআইএ পর্যন্ত জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে জর্ডানের গোয়েন্দা সংস্থা সাহায্য নিচ্ছে, যে তোমরা জিজ্ঞাসাবাদ করো। মানে এটা আরো বেশি কঠোর এবং আরো বেশি তীব্র। তো এই যে পেট্রো ডলারে আসা, এটা হচ্ছে আরেকটা ভূমিকা। এবং এখানে আবার সবাই ডলারের কাছে জিম্মি হয়ে গেল, কারণ সব রাষ্ট্রের তেল লাগবে, তেল লাগবে না আধুনিক যুগে। তেল ছাড়া পরিবহন বাহন কোনো কিছু চালাতে পারবে না, ইন্ডাস্ট্রি কোনো কিছু চালাতে পারবে না। যেহেতু তেল লাগবে এবং তেলের জন্য সে হচ্ছে ডলারের কাছে বান্ধা। ফলে ডলার একটা ফিয়াট মানি, সে কোনো তার মানে বাজার মূল্য, নিজস্ব মূল্য না থাকার পরেও সে টিকে গেল। এবং এটার চাহিদা থাকার একটা ব্যবস্থা হয়ে গেল যে না, ডলারকে কেউ এড়িয়ে যেতে পারবে না। ডলার তাকে অন্তত তেল কেনার জন্য হলেও রাষ্ট্রগুলো লাগবেই। তো এটা হচ্ছে আরেকটা বড় ঘটনা। আমরা যদি বলি তাহলে নিক্সন শকের কথা বললাম, তারপর পেট্রো ডলারের কথা বললাম। এরপর হচ্ছে আমরা দেখি যে মানে পেট্রো ডলারের ভূমিকা, এটা খুবই বড় একটা ব্যাপার। কারণ হচ্ছে আমেরিকার হাতে হচ্ছে ডলার আছে, এবং তার যখন যা ইচ্ছা দরকার সে ডলার চেপে নিতে পারবে। এবং এই ডলার দিয়ে যেহেতু সারা বিশ্বের লেনদেন চলে, সে ইচ্ছা মতো শুধু ডলার চেপে দিলেই হচ্ছে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের মতো রাষ্ট্র কিংবা অন্যান্য রাষ্ট্র, তাদের কাছে কিন্তু ওই পাওয়ার নাই। ফলে একটা সোভিয়েত ইউনিয়ন, সে $10 উপার্জন করতে, $10 তৈরি করতে তার যে পরিশ্রম লাগে, আমেরিকার কিন্তু সেটা নাই, সে তো ডলার চেপে দিলেই হচ্ছে। এই জন্য আমেরিকা সহজে আরো অনেক কিছু পুঞ্জীভূত করতে লাগলো এবং সারা পৃথিবীর সম্পদগুলো সে নিজের দিকে টেনে নিয়ে আসতে পারলো। এটা হচ্ছে এই সিস্টেমের একটা
স্বাভাবিক বিষয়। এবার আমরা আরেকটা 3 নম্বর বিষয়ের দিকে যাই, সেটা হচ্ছে যে আমরা রাজনৈতিক কিছু মোড়ের কথা বললাম, অর্থনৈতিক কিছু প্রভাবের কথা বললাম, এবার আমরা সবচেয়ে বড় যেই ব্যাপারটা সেটা হচ্ছে চিন্তাধারা। এটা নিয়ে একটু কিছু বলা দরকার। আমরা আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা সংক্ষেপ করব। তো চিন্তাধারার যে বিষয়টা, এটা হচ্ছে ইবনে খালদুন রাহিমাহুল্লাহর নাম আমরা জানি, একজন বিখ্যাত মুসলিম ইতিহাসবিদ এবং মুকাদ্দিমার লেখক, যেটা ইসলামী ইতিহাস শাস্ত্রে একটা বড় প্রাচীন উৎস গ্রন্থ হিসেবে পরিচিত, যেখানে তিনি মানব সভ্যতার প্রভাব, প্রকৃতি, সভ্যতার উত্থান পতন এবং গোত্রীয় ব্যবস্থার স্বভাব বৈশিষ্ট্য এগুলো নিয়ে লম্বা আলোচনা করেছেন। এবং এটা বাংলা অনুবাদ আছে গোলাম সালদানি কোরাইশির, আমরা সেটা অনুবাদটা পড়তে পারি, অনুবাদটা বেশ ভালো। অন্তত বাজারে যা আছে এর মধ্যে ভালো লেগেছে। তো এখান থেকে আমরা ইতিহাস এবং মানব সভ্যতার প্রকৃতি সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবো। সেখানে উনি একটা অধ্যায় এনেছেন এবং অধ্যায় বলছেন যে আল মাগলুবু মাওলাউন আবাদান বিল ইক্তিদাই বিল গালিব, যে বিজয়ী যারা, বিজিত যারা, তারা বিজয়ীদের অনুসরণ করে। আল মাগলুবু মাওলাউন আবাদান বিল ইক্তিদাই বিল গালিব ফি শিআরিহি ওয়া সাইরি আহওয়ালিহি ওয়া আওয়াইলিহি, অর্থাৎ সকল কৃষ্টি কালচার সব দিক থেকে সে বিজয়ীকে অনুসরণ করে। কারণ কি? লিআন্না নাফসা তাতাকিদু লিআন্না নাফসা আবাদান তাতাকিদুল কামালা ফি মান গালাবাহা ওয়ান কাদাত ইলাইহি। কারণ কি? কারণ যে পরাজিত হয় সে সবসময় মনে করে যে বিজয়ীর মধ্যে পূর্ণাঙ্গতা আছে। অর্থাৎ আমি পরাজিত হলাম, সে কেন বিজয়ী হলো, তার মানে সে আমার চাইতে শ্রেষ্ঠ এবং অবশ্যই তার সবকিছু পূর্ণাঙ্গ, এই একটা ধারণা আসে। এবং এই ধারণাটা তাকে সব বিষয়ে শ্রেষ্ঠ ভাবতে সাহায্য করে। যেমন কেউ যখন একটা লোক যখন বড় লোক হয়, তখন সমাজের নিম্ন শ্রেণী মানুষ কিন্তু বড় লোকের ফ্যাশনটা অনুসরণ করে। তার নিজের হয়তো বাসায় মানে ভালো করে পাতিলের সংখ্যাও ঠিক নাই বা প্লেট সংখ্যাও ঠিক নাই, কিন্তু সেও চায় বড় লোকের মতো আইফোন কিনতে, প্রয়োজন হলে ঋণ করে নানাভাবে সে আইফোনটা কিনতেই হবে তার, কিস্তিতে হলেও। কেন? কারণ সে মনে করতেছে যে বড় লোকের যে ফ্যাশন এটা আমাকে নিতে হবে। তো যখন কেউ বিজয়ী হয়, যুদ্ধে জয়লাভ করে, কিংবা সে কেউ বড় লোক হয়, কোনো সমাজে প্রভাবশালী হয়, তখন সবাই তাকে শ্রেষ্ঠ মনে করে। কোন দিক দৃষ্টিকোণ থেকে? যে সে যদি শ্রেষ্ঠ না হতো, তার যা কিছু আছে সবকিছু যদি সঠিক না হতো, তাহলে কি সেই পদে যেতে পারে নাকি? এবং এখান থেকে সমস্যাটা হয় কি, যে একটা মানুষ যখন উন্নতি করে, অর্থাৎ একজন যখন বড় লোক হয়, তখন এটার পরিশ্রম কিসের সাথে? এটার পরিশ্রম কিন্তু তার আইফোনের সাথে না। এটার পরিশ্রম সে নাইট ক্লাবে যায় কিনা তার সাথে না, কিংবা সে মদ পান করে কিনা এটার সাথে না। এটার পরিশ্রম তার অধ্যবসায়ের সাথে, তার পরিশ্রমের সাথে, তার ব্যবসায়িক কৌশলের সাথে। কিন্তু মানুষ যখন তাকে অনুসরণ করে, মানুষ অধ্যবসায় কিংবা ব্যবসায়িক কৌশলের চাইতেও অনুসরণ করে তার ফ্যাশনটাকে। যেমন ধরুন বিশ্বে অনেক বড় বড় খেলোয়াড় আছে যারা কোটি কোটি ডলার কামাচ্ছে। কিন্তু এখন এই যে সে অনেক ডলার কামাচ্ছে, এটা এটা কেন? তার খেলার নৈপুণ্যের কারণে। তার দীর্ঘ অধ্যবসায় আছে, একটা খেলা সে লম্বা সময় ধরে খেলতেছে, এই জন্য। তো এখন কেউ যদি তাকে অনুসরণ করে, তাহলে তার তো উচিত সেও এই অধ্যবসায় করবে এবং সে এই পর্যায়ে যাবে। কিন্তু সে মানুষ অনুসরণ করে কি? যে খেলোয়াড় কিভাবে চুল কাটতেছে, এই খেলোয়াড় কোন কোম্পানির মোবাইলটা ইউজ করে, কিংবা এই খেলোয়াড় কোন কোল্ড ড্রিঙ্কসটা খায়, এটা। কারণ তার মাথায় আসছে যে তার এই লোক যেহেতু এত বড় লোক, এই লোক যেহেতু এত বিখ্যাত, এত ফেমাস, এত সেলিব্রিটি, কাজেই তার সাথে যা কিছু আছে সবকিছুই শ্রেষ্ঠ। যেমন আমরা কি করি আজকের পৃথিবীতে আচ্ছা, তো এই যে এই ইবনে খালদুন এই কথাটা, এটা সব যুগে প্রযোজ্য যে মানুষ যখন পরাজিত হয়ে যায়, তখন মানুষ বিজয়ীর প্রতি আস্থাশীল হয়ে যায়, আনুগত্য প্রবণ হয়ে যায় এবং বিজয়ীকে সে শ্রেষ্ঠ মনে করতে থাকে। তো যেমন ধরুন আজকে পশ্চিমা সভ্যতা পৃথিবীর চালকের আসনে, এবং সে অবশ্যই বিজয়ী, এটা স্বীকার করতে হবে। এখন পশ্চিমা সভ্যতার যে এই যে উন্নতি, এর পিছনে অনেকগুলো কারণ আছে। তাদের সময়ানুবর্তিতার ব্যাপার আছে, তাদের অধ্যবসায়ের ব্যাপার আছে, তারা তাত্ত্বিক জ্ঞানকে টেকনোলজিতে রূপান্তর করতে পারে, তার সেখানে উপযুক্ত দক্ষ দক্ষ লোকজন আছে, এবং মোটামুটি একটা মানে তার নিজের নাগরিকদের মধ্যে সে একটা ইনসাফ কায়েম করতে পারে, যে কারণে যোগ্য লোকদেরকে সে নিয়ন্ত্রণ করতে পারে এবং মূল্যায়ন করতে পারে। আমাদের এখানকার মতো না যে যোগ্য লোক হওয়ার পরেও লবিং টবিং না করলে সে আর আগাতে পারবে না। তাদের এখানে মোটামুটি সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ফলে এই জন্য সে আজকে পৃথিবীতে বিজয়ী। পশ্চিমা সভ্যতা যে আজকে পৃথিবীতে বিজয়ী এবং অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী, এটার পিছনে কিন্তু তাদের হলিউডের মানে হলিউড করার কারণে সে এটা করতে পারছে, ব্যাপারটা কিন্তু এমন না। বরং এটা ঠিক যে সে তার এই প্রভাবগুলোকে ধরে রাখার জন্য হলিউডকে ব্যবহার করে, তার সিনেমার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে সে মানুষকে তার চিন্তাধারাগুলো দেয়। কিন্তু মানুষ যখন পশ্চিমা সভ্যতাকে অনুসরণ করতে যায়, তখন সে কাকে অনুসরণ করে? হলিউডকে। একজন পশ্চিমা মানুষ সে তার জীবনে যে উন্নতি করে, সেটার সাথে কিন্তু তার হাফ প্যান্ট পরার কোনো সম্পর্ক নাই, কিংবা তাদের মহিলাদের অশ্লীলতার কোনো সম্পর্ক নাই। সে তার অধ্যবসায়ের কারণেই সেটা উন্নতি করতে পারতেছে। কিন্তু তৃতীয় বিশ্বের মানুষ, নর্মালি দরিদ্র দেশের মানুষগুলো যখন অনুসরণ করে, তখন তার ফ্যাশনটাকে অনুসরণ করে, অধ্যবসায়টা সে করতে পারে না। তো এই যে এই মানে পুরো মূলনীতিটা থেকে যে ব্যাপারটা স্পষ্ট, সেটা হচ্ছে পশ্চিমা সভ্যতা যখন যেহেতু বিজয়ীর আসনে প্রভাবশালী,
ফলে পশ্চিমা সভ্যতা যেভাবে চিন্তা করে, সে যেভাবে মানুষকে পৃথিবীটা দেখতে বাধ্য করে, মুসলিম বিশ্বে এটার প্রভাব পড়েছে এবং মুসলিম বিশ্বেও এই চিন্তাধারাগুলো আসছে এবং এটা সবসময় ঘটেছে। যেমন আমরা দেখি যখন কমিউনিজম বিশ্বে প্রভাবশালী ছিল, কমিউনিস্টদের ভালো প্রভাব ছিল এবং মস্কোর প্রকাশন থেকে প্রকাশিত রুশ সাহিত্যের বইপত্রগুলো ঢাকায় বিনামূল্যে বিতরণ করা হতো এবং রুশ সাহিত্যিকদের পরিচয় করানো হতো। আমাদের এখানে একসময় বলা হতো যে মস্কোতে বৃষ্টি হলে ঢাকায় ছাতা ধরে। আমাদের এখানে যারা প্রবীণ কমিউনিস্ট পন্থী যারা ছিল, মস্কো পন্থী, পিকিং পন্থী, এবং যারা নামের আগে কমরেড লকব নিয়ে ঘুরতো, তো এই লোকরা তো প্রভাবশালী ছিলই, এটা তো সরাসরি কমিউনিস্ট ছিলই। কিন্তু ইসলামপন্থীদের মধ্যেও কমিউনিজমের ব্যাপক প্রভাব পড়েছিল। যেমন ইসলামপন্থীদের তখনকার বেশ, মানে 60-এর দশক 70-এর দশকের কথা বলছি, তখন বেশ জনপ্রিয় বক্তব্য ছিল যে প্রথম কমিউনিস্ট হচ্ছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি ব্যক্তিগত মালিকানা এবং সম্পদের ধারণাকে নাকচ করেছিলেন। তো এই যে একটা খণ্ডিত বিষয়কে তারা কমিউনিজমের সাথে লাগিয়ে দিত। আমরা এখানে যদি দেখি আব্দুল হামিদ খান ভাসানী, উনি কিন্তু এটাই করতে চেয়েছেন, ইসলামের সাথে কমিউনিজমকে সম্পর্কিত করতে চেয়েছেন। এবং ওই সময় আরো অনেকে, দেওয়ান মোহাম্মদ আজরফ যিনি ঢাকার আবু যর গিফারি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং তার একটা প্রতিষ্ঠাতার সাথেও ছিলেন, তাদের মধ্যে কিন্তু এই চিন্তাধারাগুলো ছিল। পরে অনেকে এখান থেকে সরেছেন, আবার অনেকে সরতে পারেন নাই। তো এই চিন্তাটা কি ছিল যে কমিউনিজম হচ্ছে ইসলাম, ইসলাম তো এটাই বলে যে মানুষ বেশি সম্পদ উপার্জন করবে না, এবং এই যে কমিউনিস্টরা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করে না, ইনসান সবার কাছে সমান অধিকার যে দিতে চায়, এটাই। কিন্তু যখন কমিউনিজমের পতন ঘটলো 90-এর দশকে, এরপর কিন্তু আজকের পৃথিবীতে কোনো ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক লেখক কেউ কিন্তু আর এটা বলবে না যে কমিউনিজমের সাথে ইসলামের কোনো সংঘাত নাই, কিংবা কমিউনিজমই আসলে প্রকৃত ইসলাম এবং মুসলমানদের সব অধিকার কমিউনিজমই রক্ষা পাবে। এটা এখন আর কেউ বলতেছে না এবং এটা একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। অথচ 60-70-এর দশকে আরব বিশ্ব বহু মানুষ এটার পক্ষে বই লিখেছে, কমিউনিজমের পক্ষে। তো কিন্তু এখন আজকের পৃথিবীতে এটা নাই কেন? কারণ কমিউনিজম এখন অপ্রাসঙ্গিক। এখন সে আর বিশ্বে প্রভাবশালী কোনো শক্তি নেই, এখন বিশ্বে প্রভাবশালী শক্তি হচ্ছে আমেরিকা, পশ্চিমা সভ্যতা, অর্থাৎ পুরো পশ্চিমা সভ্যতা এখন। ফলে এখন কি হচ্ছে, পশ্চিমা সভ্যতার যা কিছু আছে সেগুলোকে মানুষ এত বেশি প্রভাবিত যে সেগুলোকে সে ইসলামীকরণ করা, সেগুলোকে মুগ্ধকর ভাবে উপস্থাপন করা, এটা শুরু হচ্ছে। আপনি দেখবেন আমাদের সমাজেও, আমাদের মুসলিম সমাজের ভেতর থেকেই মানুষ কিন্তু বলছে যে ইসলামী খেলাফত এটা তো একটা রক্তাক্ত ব্যবস্থা, এক খলিফা আরেক খলিফাকে হত্যা করেছে, ইসলামী খেলাফতে কি সবসময় ভালো কেটেছে নাকি? আহ অর্থাৎ ইসলামী খেলাফতের অনেক দোষ তারা বলছেন। অবশ্যই অনেক দোষ ছিল, কিছু দোষ অপবাদ আছে, কিছু দোষ ছিল, কারণ ইসলামী শরিয়ার যে ব্যবস্থা সেটা আল্লাহর দেওয়া, কিন্তু শরিয়াতে যারা জমিনে প্রতিষ্ঠা করবে সে তারা তো মানুষ, তো তাদের ক্ষেত্রে তো ভুল হতে পারে। ইসলামী শরিয়া বলেছে একজন চোরকে হাত কাটতে হবে, এখন এই ব্যক্তি আসলেই চোর কি চোর না সেই সিদ্ধান্ত নিতে গিয়ে বিচারকের তো ভুল হতে পারে, এটা মানবিক ব্যবস্থা। কাজে এখানে টুকটাক ভুল হতে পারে, জুলুম হতে পারে, কিছু মানুষ কিছু সময়ের জন্য ঝামেলা করতে পারে। কিন্তু তারা ইসলামী শরিয়ার কথা শুনলেই মুসলিম সমাজে ইসলামিক চিন্তাবিদদের মধ্যে কেউ কেউ আপনি দেখবেন, অর্থাৎ যারা সোকল ইসলামিক চিন্তাবিদ নিজেদেরকে পরিচয় দেন, আমরা তাদেরকে স্বীকার করি না করি, তারা এটা বলছেন যে ইসলামী খেলাফতে তো এত ভালো কিছু না, তখন তো অনেক সমস্যা ঘটেছে। কিন্তু ওই একই ব্যক্তির মুখে আধুনিক বিশ্বের যে রাষ্ট্র ব্যবস্থা, নেশন স্টেটের যে বাস্তবতা, গণতন্ত্রের যে অসারতা, এগুলো নিয়ে দুইটা সমালোচনা আমরা দেখি না। অর্থাৎ একদিকে সে ইসলামী শরিয়ার নাম শুনলেই খেলাফতের দোষ ধরার জন্য ব্যাকুল হয়ে পড়ে, কিন্তু আরেকদিকে যখন আধুনিক ব্যবস্থার কথা আসে তখন সেখানে তার মুখ বন্ধ। অথচ স্ট্যানলি লেনপুলের কথা বলি কিংবা ইরাম লেপিদাসের কথা বলি, তারা স্বয়ং স্বীকার করছেন। স্ট্যানলি লেনপুল তার বই দ্য স্টোরি অফ কায়রোতে বলছেন যে মামলুক শাসনের সবচেয়ে নিকৃষ্ট সময়, সবচেয়ে খারাপ সময়টাও মোহাম্মদ আলী পাশার শাসনকালের সবচেয়ে শ্রেষ্ঠ সময়ের চাইতে উত্তম। অর্থাৎ মোহাম্মদ আলী পাশা হচ্ছে মিশরে পুরো মুসলিম বিশ্বে প্রথম নেশন স্টেট প্রতিষ্ঠা করেন। মিশরে ফরাসিদের আগ্রাসনের পরে উনি নেশন স্টেট প্রতিষ্ঠা করেন এবং আধুনিক এই যে বিচার ব্যবস্থা, আইন কাঠামো, সেনাবাহিনী গঠন সবকিছু উনি করেন। তো স্ট্যানলি লেনপুল বলছেন যে অথচ মানে এই শাসন ব্যবস্থার সবচেয়ে ভালো সময়টাও মামলুকদের শাসন আমলের সবচেয়ে খারাপ সময়ের চাইতে নিকৃষ্ট। ইরাম লেপিদাসও এটা বলছেন যে আধুনিক কালের যেই কোনো সময়কাল সেটা হচ্ছে মুসলিম সালতানাতের সবচেয়ে দুর্বল মুহূর্তের চাইতেও শ্রেষ্ঠ। এটা হচ্ছে অমুসলিম ইতিহাসবিদ যারা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পড়েছেন তাদের কথা। আর আমরা মুসলিম সমাজে শুনতেছি যখনই কেউ সমাজে কোনো একটা অসঙ্গতি ঘটে, মানুষ শরিয়া আইনের কথা বলে, ইসলামী বিচার ব্যবস্থার কথা বলে, তখনই একদল যুক্তি থাকেন যে বিচার ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থায় তো ভুল হতে পারে, সৌদি আরবে এটা হয়েছে, ওখানে এটা হয়েছে, এখানে এটা হয়েছে। কিন্তু সেই মানুষের মুখে গণতন্ত্রের সমালোচনা শোনা যায় না। তো এই যে মানসিকতা, এটা কিন্তু আবার আগামীকাল থাকবে না। আগামীকাল যদি আমেরিকার পতন ঘটে যায়, আগামীকাল যদি বিশ্বমঞ্চ থেকে আমেরিকা পতন ঘটে, রাজনৈতিক পতন, এই যে এখন যারা গণতন্ত্রের এত ব্যাখ্যা দিচ্ছেন, এত সুফল বলছেন, এরা সবাই হারিয়ে যাবে। এটা হচ্ছে কি, আমরা আমরা একবার কুয়াকাটা গিয়েছিলাম, তো কুয়াকাটায় সেখানে সৈকতের পাশে একটা জায়গা আছে, এটাকে লাল কাঁকড়ার দ্বীপ বলে, মানে ওই
সেখানে নামলে অনেক লাল কাঁকড়া বেঁচে থাকে, কিন্তু কোনো মানুষ যখন নামে তখন কাঁকড়াগুলো এক মুহূর্তের মধ্যে মাটির নিচে ঢুকে যায়। তো এই যে প্রত্যেকটা সমাজে কিছু মানুষ থাকে, তারা হচ্ছে মানুষ দ্বারা প্রভাবিত হয়, বিজয়ী, তারা সবসময় বিজয়ীর পক্ষে থাকে। যেমন আমাদের এখানে আমরা রাজনৈতিক ভাবে দেখি, 17 বছর অনেকে আওয়ামী লীগের পক্ষে ছিল, যেদিন সরকার পতন ঘটেছে পরদিন থেকে তারা পত্রিকায় ডক্টর ইউনূসের পক্ষে, আন্দোলনের পক্ষে কলাম লেখা শুরু করেছে। এটা হচ্ছে লাল কাঁকড়ার বাহিনীর মতো, যারা কোনো বিজয়ী সভ্যতা থাকার কালে মাটিতে থাকবে, সেটার পতন ঘটলে আবার দ্রুত তারা নিচে চলে যাবে। কিন্তু তারা আমাদের আলোচ্য বিষয় না, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে বিষয়টাকে বোঝা, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী সময়কাল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পৃথিবী গত 100 বছরে নির্মাণ হয়েছে, এর আগে এই পৃথিবী কোথাও ছিল না, না সেটা পাশ্চাত্যে, না সেটা মুসলিম বিশ্বে। আধুনিক যে ব্যবস্থা, মডার্নিটির যে পুরো কাঠামো এবং অনুষঙ্গগুলো, এটা শুধু মুসলিম বিশ্বকে ধ্বংস করেছে এমন না, পৃথিবী বিশ্বকে ধ্বংস করেছে। 60-এর দশকে একটা বই বের হয়েছিল, দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ লস্ট, এবং বইয়ের শিরোনাম থেকে আমরা যেটা দেখতে পাই, পুরো বইতে উনি এটা দেখিয়েছেন যে কিভাবে ইউরোপের পরিবার কাঠামো কিভাবে আধুনিক ব্যবস্থার অধীনে এসে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের মানবিক মূল্যবোধ, মানুষের আবেগ, সবকিছু আধুনিক কাঠামো কিভাবে ধ্বংস করে ফেলেছে। তো এই যে সবকিছুর পরিবর্তন, এই সবকিছু কিন্তু এই সময় ঘটেছে। কারণ এই সময় ইসলাম যেহেতু বিজয়ী হিসেবে নাই, এবং ইসলামকে আহ শাসন ব্যবস্থায় নাই, ইসলামকে আমরা পূর্ণাঙ্গ কাঠামো সহকারে দেখছি না। আমরা ইসলামের সব বিধান আকারে কিন্তু আমরা ইসলামকে দেখছি না, আমরা এখন আমাদের চোখের সামনে আমাদের সমাজে যে ইসলাম দেখছি, সেটা হচ্ছে ইসলামের একটা অংশ, পরিপূর্ণ অংশগুলো আমরা দেখছি না। ইসলামের বিচার ব্যবস্থা কেমন হবে, অর্থ ব্যবস্থা পূর্ণাঙ্গ ভাবে কেমন হবে, সেগুলো আমরা দেখতে পারছি না। তো এটা হচ্ছে এই সময়ের সবচেয়ে বড় একটা সমস্যা, যে খিলাফত পরবর্তী বিশ্বে আমাদের চিন্তাধারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেকুলার চিন্তার প্রভাব এখানে আমরা নিয়েছি, লিবারেল চিন্তার প্রভাব আমরা নিয়েছি, এবং ধর্মনিরপেক্ষতাবাদের জায়গায় জায়গায় উত্থান ঘটেছে। এবং ধর্মনিরপেক্ষতাবাদ এবং এই যে সেকুলারিজম, তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার কাছে নৈতিক মূল্যবোধের কোনো মানদণ্ড নেই। অর্থাৎ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাই, যেখানে স্রষ্টা নাই, সেখানে কোন কাজ ভালো কোন কাজ খারাপ এটা নিয়ন্ত্রণের মানদণ্ড কি? কোনো মানদণ্ড নাই। কারণ মানুষের কাছে যখন একটা জিনিস ভালো মনে হবে সেটা ভালো বলবে, আবার আগামীকাল তার কাছে খারাপ মনে হলে সে খারাপ বলবে। যেমন সমকামিতা 50-এর দশকে, 60-এর দশকে অনেক রাষ্ট্রের নিকৃষ্ট চোখে দেখা হতো, কিন্তু এখন তারা এটাকে বৈধতা দিচ্ছে। কারণ কি? কারণ মানসিকতা চেঞ্জ হয়েছে, গণমাধ্যম, সাহিত্য, কালচার, সবকিছুর মাধ্যমে মানসিকতাগুলো চেঞ্জ করা হয়েছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে ধর্মনিরপেক্ষতার কোনো মানদণ্ড নাই। আলী ইজ্জত বেগবীচ একটা সুন্দর কথা বলতেন, উনি বলতেন যে একজন নাস্তিক সে নৈতিক হতে পারে, কিন্তু নাস্তিকতা এটা কখনো নৈতিকতা হতে পারে না। অর্থাৎ নৈতিক যে মূল্যবোধ, মানুষের যে মৌলিক জিনিস, সেটা নাস্তিকের মধ্যে থাকতে পারে। কেন? কারণ সে যে সমাজ থেকে এসেছে, সেই সমাজ থেকে সে নৈতিক মূল্যবোধটা হয়তো রেখেছে, ছাড়তে পারে নাই। যেমন বাংলাদেশে অনেক নাস্তিক ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি নিজে স্বঘোষিত নাস্তিক ছিলেন, কিন্তু তিনি হচ্ছে মসজিদের সভাপতি ছিলেন, মসজিদের ক্যাশিয়ার ছিলেন, এমন হয়েছে। কারণ পারিবারিক সামাজিক মূল্যবোধ থেকে পাওয়া একটা সংস্কার নিজের ভিতরে উনি লালন করেছেন। কিন্তু নাস্তিকতার যে সিস্টেমটা, এখানে কোনো নৈতিকতা নাই। তার মানে হচ্ছে একজন নাস্তিক, তার মধ্যে কিছু নৈতিকতা থাকতে পারে, কিন্তু যে ধর্ম থেকে সরে যায়, সে হচ্ছে তার মধ্যে আর এই কোনো কিছু থাকে না। তো আমরা আহ এবার আমরা সর্বশেষ পর্ব যেটা, সেটা হচ্ছে যে এই যে আমরা এতক্ষণ যা বললাম, এটা কিন্তু বড় একটা অংশ হচ্ছে হতাশা। হতাশার কারণ খেলাফতের পতন ঘটেছে, এবং এরপর প্রত্যেকটা জায়গায় আমাদের রাজনৈতিক পতন ঘটেছে, চিন্তাধারার ক্ষেত্রে সমস্যা হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা, সবকিছু আমরা হারিয়েছি। তাহলে এখানে আশার আলো কোথায়, বা ভবিষ্যতে আশার আলো কি? আশার আলো হচ্ছে যে এই সময়ে মুসলমানরা এই কঠিন পরিস্থিতিতে, যেখানে তাদের কোনো কেন্দ্রীয় অভিভাবক নাই, তাদের হাতে রাষ্ট্র নাই, তাদের হাতে রাষ্ট্র নিয়ন্ত্রণ করার মতো কোনো শক্তি নাই, মুসলমানরা কিন্তু বসে থাকেন নাই। বরং তাদের সাধ্যে যা ছিল সেটা অনুসারে তারা কাজ করেছেন। তাদের সাধ্যে যা ছিল সেটা নিয়ে তারা মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। আমরা দেখি যে সারা বিশ্বে মুসলমানদের ব্যাপক পরিমাণ জাগরণ হয়েছে, তারা সচেতন হয়েছেন, তারা নিজেদের সমাজকে বদলাতে চেয়েছেন। কেউ জিহাদি ধারার আন্দোলন করেছেন, কেউ তাবলিগ জামাতের মতো মডেল বেছে নিয়েছেন, কেউ বুদ্ধিভিত্তিক ভাবে কাজ করেছেন। মুসলিম বিশ্বের বড় বড় গবেষক, বড় বড় আলেম তারা তৈরি হয়েছেন, তারা আধুনিক ব্যবস্থার স্বরূপ আহ, উন্মোচন করেছেন। তাবলিগ জামাতের কথা আমরা এখানে একটু বলতে পারি একশো, কারণ প্রায় সময় আমরা এটাকে একটা সেকেলে বিষয় হিসেবে দেখি, কিন্তু আমরা যদি দেখি যে গত 100 বছরে তাবলিগ জামাতের কারণে সারা বিশ্বে বহু মানুষ দিনে ফিরে এসেছেন। তার, যদি তাবলিগ জামাত না থাকতো তিনি নাস্তিক হয়ে যেতেন, যদি তাবলিগ জামাত না থাকতো তিনি সম্পূর্ণ হারিয়ে যেতেন। কিন্তু তাবলিগ জামাত আসার কারণে বহু বড় বড় মানুষ তারা নিজেরা দিনে ফিরেছেন, নিজেদের পরিবারকে উম, ধর্মীয় পদ্ধতিতে পরিচালনা করেছেন, বহু মানুষের দিনে ফেরার কারণ হয়েছেন। হাজার হাজার মানুষ দিন এসেছে, এবং সেটা ইউরোপে এসেছে, আমেরিকা এসেছে, সারা বিশ্বে এসেছে। হ্যাঁ, দু একটা ভুল ত্রুটি সব জায়গায় থাকবে, সেটা নিয়ে কথা হতে পারে, পর্যালোচনা হতে পারে, কিন্তু আমরা সাধারণত যেভাবে নাকচ করে দিই তাবলিগ জামাতের কথা উঠলে বা যে কোনো ধারার কথা উঠলে, এটা খুবই বাজে একটা অ্যাপ্রোচ। এরপর আমরা দেখি যে বুদ্ধিভিত্তিক ধারা, এটার মধ্যে আমরা সবচেয়ে প্রথমে রাখতে পারি সাহওয়ার আন্দোলন, যেটা আরব বিশ্বে শুরু হয়েছিল।
এবং সেটা 60-এর দশকে শুরু হয়েছিল, যখন 60-এর দশকের ইতিহাসটাও যদি আমরা পড়ি, আসলে অদ্ভুত সময় ছিল সেটা। ডক্টর মুসা শরীফ ওনার বই আস-সাখাওয়াতুল ইসলামিয়াতে লিখেছেন, 60-এর দশকের কথা বলছেন, যে তখন আরব বিশ্বের অবস্থা এমন ছিল, কোনো বিশ্ববিদ্যালয়ে হিজাব পরা কোনো মহিলা পাওয়া যেত না। এবং মিশরের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম হিজাব কোন মহিলা পড়েছে সেটাও সবার জানা ছিল, কারণ কেউ হিজাব করতো না। তো বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন কেউ একজন হিজাব করেছে, সবাই অবাক। এবং আপনার যদি মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, সেসব অঞ্চলে 60-এর দশক 50-এর দশকের ছবি দেখি, সেখানকার সমুদ্র সৈকতের ছবি দেখি, তাহলে কেউ বলতে পারবে না যে এটা কি কোনো মুসলিম দেশ নাকি এটা ইউরোপের কোনো আহ, সমুদ্র সৈকত। অর্থাৎ তাদের লাইফ স্টাইল, তাদের সবকিছু এমন অবস্থায় চলে গিয়েছে। শেখ মুসা শরীফ উনি বলেন যে উনি তিউনিসিয়া প্রথমবার যখন যান 80-র দশকে, পুরো রাজধানীতে মাত্র 5টা মসজিদে আজান দিয়ে জামাত হতো, আর কোনো মসজিদে কোনো মুসল্লি ছিল না, আজানই হতো না। কারণ তখন যে রাষ্ট্রগুলোতে, মানে উপনিবেশ পরবর্তী এই রাষ্ট্রগুলোতে যে সরকাররা আসে, তারা কিন্তু উপনিবেশেরই আরেকটা ছায়া ছিল। উপনিবেশ যাওয়ার সময় যাদেরকে বসিয়ে দিয়ে গেছে তারা উপনিবেশেরই ছায়া ছিল। এবং আমরা জানি যে উপনিবেশ কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা এখন যেই কাঠামোতে আছি, এটা হচ্ছে নিউ কলোনিয়াল স্টেটের কাঠামো, অর্থাৎ নব্য উপনিবেশ। এবং যেটা ডেসমন্ড টুটু বলেছেন যে উপনিবেশ দরজা দিয়ে বের হয়, জানালা দিয়ে প্রবেশ করার জন্য। বাধ্য হয়ে 50-60-এর দশকে তারা দেশগুলো ছেড়ে চলে গেছে। যেমন এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ফ্রান্স। ফ্রান্স যদিও চলে গেছে, কিন্তু আফ্রিকার 16-17টা দেশকে তারা নিয়ন্ত্রণ করে, এবং যেখানে স্বর্ণের খনি পাওয়া যাবে সেখানে ফ্রান্স নিরাপত্তা দেওয়ার জন্য হাজির তার সেনাবাহিনী নিয়ে। এবং আফ্রিকার দেশগুলোতে আমরা যে গল্প শুনি, গৃহযুদ্ধ, দাঙ্গা, হানাহানি, এগুলো সবকিছুর পেছনে হচ্ছে উপনিবেশবাদী শক্তির নিয়ন্ত্রণ। এই যেভাবে তারা সুদানকে ভেঙে দিল, ইথিওপিয়া, ইরিত্রিয়ায় গণহত্যা চালালো, সবকিছুর পেছনে হচ্ছে এটা। এবং 1960-এর পর থেকে ফ্রান্স প্রায় 17 জন আফ্রিকান প্রেসিডেন্টকে হত্যা করেছে, যখনই তার স্বার্থের বিরুদ্ধে কেউ সংঘাত করেছে, স্বার্থের বিরুদ্ধে গিয়েছে তখন। তো আমরা সহভার কথা বলছিলাম, 50-এর দশক 60-এর দশকে এই অবস্থা ছিল। আরব বিশ্ববিদ্যালয়, আরব আরব দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে কোনো পর্দা ছিল না, মানুষের মধ্যে দিন সম্পর্কে কোনো সচেতনতা ছিল না। এবং ওই সময় আমরা যদি হাজিদের সংখ্যা দেখি, সেটা খুবই কম ছিল, খুব কম মানুষ তখন হজ করতে যেত। এবং ডক্টর মুসা শরীফ বলছেন যে উনাকে সৌদি আরবের একজন প্রবীণ আলেম বলেছেন 60-এর দশকের একদিনের কথা। উনি বলেন যে আমি রাতের বেলা মসজিদে নববীতে ছিলাম, এবং নবীজির রওজার পাশে বসে আমি কিছু তিলাওয়াত করছিলাম। তো মধ্যরাতে একটা পর্যায়ে আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো, কিন্তু আমি উঠতে পারছিলাম না সেখান থেকে, কারণ আমি দেখি যে পুরো মসজিদে আর কেউ নাই। তো আমার লজ্জা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে রেখে, একা রেখে আমি চলে যাব। তো এই জন্য আমি সকাল পর্যন্ত অপেক্ষা করতেছিলাম যে কোনো একটা মানুষ আসুক, তারপরে আমি উঠবো। তো এই অবস্থা ছিল, কিন্তু আজকের পৃথিবীতে কিন্তু সেটা নাই। আজকে মসজিদে নববী 24 ঘন্টা, যে কোনো সময় যে কোনো মানুষ যাক, হাজার হাজার মানুষ সেখানে দর্স তাদরিস ইবাদতে ব্যস্ত আছে। এই যে চিত্র, এটা কিন্তু একদিন আসে নাই। এই চিত্র পেছনে যেই ঘটনা, সেগুলো হচ্ছে আশাব্যঞ্জক ঘটনা। এই চিত্রের পেছনে সহওয়ার ভূমিকা আছে, পুরো আরব বিশ্বে সহওয়া। আরব বিশ্বে মিশর থেকে, আপনারা জানেন যে মিশরে যখন জামাল আব্দুল নাসির নির্যাতন চালায়, মুসলিম ব্রাদারহুডের একটা বড় অংশ তারা আরব বিশ্বে চলে আসেন। এবং এরা এসে পরে আরব বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন। এবং এখান থেকে আমাদের শেখার আছে। আমরা অনেক সময় আন্দোলন করতে চাই, রাজপথে থাকতে চাই, কিন্তু পড়ালেখা করতে চাই না। কিন্তু আমরা দেখি যে মিশরে যারা ইসলাম মুসলিম ব্রাদারহুডের সাথে ছিলেন, পরে সেখান থেকে বড় বড় তাত্ত্বিক জন্ম নিয়েছেন। শেখ আব্দুল ফাত্তাহ বুগুদ্দার রহিমাহুল্লাহ, কত বড় মুহাদ্দিস, তিনি মুসলিম ব্রাদারহুডের সাথে ছিলেন। ডক্টর মুস্তফা সিবাই রহিমাহুল্লাহ, যাকে ওরিয়েন্টালিস্টদের বিরুদ্ধে, ওরিয়েন্টালিস্টদের হাদিসের উপরে তাদের যে আপত্তি, সবচেয়ে মজবুত কাজ তার সময় যিনি জবাব দিয়েছেন, ডক্টর মুস্তফা সিবাই, তিনি একদম ব্রাদারহুডের সদস্য ছিলেন এবং ফিলিস্তিনে জিহাদ করেছেন। এবং আমরা যদি শায়েখ মোহাম্মদ আল কুতুবের কথা বলি, কিংবা ডক্টর মোহাম্মদ আল গাজালির কথা বলি, সিরাতের উপর ডক্টর মুনির গদবানির কথা বলি, বহু মানুষ তারা বড় বড় একাডেমিক ছিলেন, এবং বড় বড় একাডেমিয়াতে ছিলেন, কাজ করেছেন, দিনের দাওয়াতে কাজ করেছেন। এই মানুষগুলো তত্ত্বাবধানে আরব একটা জাগরণ শুরু হয়, যেখানে শেখ সালমান আল আওদা ছিলেন, ডক্টর আইজাল কার্নেই ছিলেন। তারা তখন তরুণ, এবং এই মানুষরা শুরু করেন কি, বিভিন্ন মসজিদে মসজিদে হালাকা শুরু করেন, দিনই আলোচনা, দিনই আলোচনা, নানা জায়গায় হালাকা। এবং তখন তো ভিডিওর যুগ ছিল না, ট্যাপ রেকর্ডার, ক্যাসেটের যুগ ছিল। তারা যে আলোচনা করতেন সেটাকে পরে ক্যাসেট আকারে বিক্রি করা হতো, লিফলেট আকারে বিভিন্ন জায়গায় বিতরণ করা হতো। এরপর আরবে একটা জাগরণ ঘটে। এবং এই যে সহওয়া, এটা আরবের সব দেশেই ঘটেছে। এবং এটা কিন্তু কোনো একক নেতৃত্বের না, অর্থাৎ একক কেউ কমান্ড দিয়েছে এমন না। প্রত্যেকটা জায়গায় কেউ আরব এসে দেখে গিয়েছে, জর্ডানে শুরু করে দিয়েছে, কেউ এসে দেখে গিয়েছে, তিউনিসিয়া দেখে গিয়েছে। সহওয়ার ইতিহাস এটাও একটা আকর্ষণীয় ইতিহাস, এবং এটাও আমাদের মানে পড়ার মতো। যদি কেউ সংক্ষেপে পড়তে চাই, তাহলে মুসা শরীফের যে বইটার কথা বললাম, এই বইটাতে আলোচনা আছে। আর আরেকটা ইংরেজি বই আছে, সেখানেও সহওয়া নিয়ে আলোচনা আছে, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো সহওয়ার ভূমিকার পরে আমরা দেখি যে আরব বিশ্বে জাগরণ ঘটেছে, ব্যাপক জাগরণ, এবং মানুষ দিনের প্রতি ব্যাপকভাবে আসা, এবং উচ্চশিক্ষা গ্রহণ করা, দিনী তালিম তাদরিসে একটা ব্যাপক পরিস্থিতি ঘটেছে। এরপর আমরা দেখি যে মাদ্রাসা, দেওবন্দি ধারার আলেমদের একটা বড় অবদান আছে। তারা ইউরোপে, আমেরিকায়, পাশ্চাত্যে যেখানে গিয়েছেন, তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এবং ওই অঞ্চলগুলোতে যে মানুষরা গিয়েছে,
তাদের দিনকে সংরক্ষণ করার তারা চেষ্টা করেছেন। এবং এই ক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, যারা প্রথম ইউরোপের দিকে গিয়েছেন, আমেরিকার দিকে, ইউরোপের দিকে প্রথম প্রজন্মের যারা গিয়েছেন, তারা কিন্তু সেখানে দিনটাকে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন। এই যে কিছুদিন আগে ইয়াসির কাজী সাহেবের বাবা মারা গেলেন, তিনি কিন্তু আমেরিকার মুসলিম কমিউনিটিতে প্রচুর কাজ করেছিলেন এবং দিনকে সংরক্ষণ করার জন্য বহু কাজ করেছেন তারা, এবং তাদের অনেক কোরবানি আছে। তো এইভাবে মুসলমানরা কিন্তু হাল ছেড়ে দেয় নাই। অর্থাৎ খারাপ সময় এসেছে, দুঃসময় এসেছে, খলিফা নাই, এখন আমাদের আর কিছু করার নেই, এমন না। বরং যার সামর্থ্যে যা ছিল সেটা নিয়ে মুসলমানরা এখানে চেষ্টা করেছে। তারা দিনী আন্দোলন করেছে, যে কোথাও কোথাও তারা সংঘাতে গিয়েছে, এবং কোথাও বুদ্ধিবৃত্তিক ভাবে কাজ করেছে, নতুন প্রজন্মকে তৈরি করেছে, এক প্রজন্ম গিয়েছে, আরেক প্রজন্ম তৈরি হয়েছে। এবং এখন আমরা দেখি মুসলিম বিশ্বে আলহামদুলিল্লাহ আলেম এবং বুদ্ধিবৃত্তিক সমাজে একটা বিশাল ধারা আছে। এই পরাজিত মুহূর্তেও মুসলিম বিশ্বে ইলমের সংকটটা নেই আলহামদুলিল্লাহ। এবং আলেমরা সবসময় প্রস্তুত আছেন, কাজ করছেন। আমাদের ভারতবর্ষ আমরা দেখি যে নানা ধরনের প্রতিকূলতা, প্রান্তিকতা ছিল, কিন্তু এর মধ্যেও আলেমরা কিন্তু তাদের দিন হেফাজত করেছেন, মাদ্রাসা টিকিয়ে রেখেছেন। যখন তারা দেখেছেন এখন আর মুসলিম আমলের মতে কোনো রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা নেই, তখন তারা স্বয়ংক্রিয় ব্যবস্থায় চলে এসেছেন এবং স্বয়ংক্রিয়ভাবে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন। এই সব কিছু আছে। ফলে বিংশ শতাব্দীর ইতিহাস একদিকে হতাশার, দুঃখ, কষ্টে, হারানোর, বেদনার ইতিহাস, কিন্তু আবার একই সাথে এটা কিন্তু পুরোপুরি হতাশার না, বরং এখান থেকে আমরা শিখতে পারি যে প্রতিকূল পরিস্থিতিতে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে। যেমন আমরা এখনো প্রতিকূল পরিস্থিতি আছি, আমাদের সেই সংকট কাটে নাই, এবং দীর্ঘ বিংশ শতাব্দীর যে সূচনা সেটা এখনো শেষ হয় নাই, যদি আমরা এখন একবিংশ শতাব্দীতে আছি, কিন্তু সেই সিলসিলাই চলছে। কিন্তু এখন আমরা কি বসে থাকবো, বা আমরা কি এটা মনে করবো যে যারা কাজ করছে কারো কাজই হচ্ছে না? আমরা প্রায় সময় এটা করি যে তাবলিগ জামাত এত বছর কাজ করছে, 100 বছর কাজ করছে, কিছুই হয় নাই, তো তার মানে কিছুই হয়নি। অমুক এত বছর ধরে তারা কাজ করতেছে, এত মডেল বলছে, যেহেতু তাদের দ্বারা সমাধান হয়নি তার মানে হয়নি। এটা হচ্ছে একটা ভুল রেখা। ভুল রেখা এই কারণে, কারণ প্রত্যেক মানুষ এবং প্রত্যেক সমাজ তারা হচ্ছে ইতিহাসের মাঝখানে অবস্থান করে। আমরা ইতিহাস কিন্তু একটা চলমান রেখা, আমরা এই রেখার মাঝখানে আছি, আমরা এটা শেষও না, শুরুতেও না। তো মাঝখানে থাকার ফলে আমরা জানি না যে এটা কবে সমাপ্তি ঘটবে, এবং এটা চাইলে কেউ আগামীকাল সমাপ্তি করতে পারবে না। যারা সবাইকে নাকচ করেন যে কারো দ্বারা কিছু হচ্ছে না, তো তাদের কাছে যদি এমন কোনো সমাধান থাকতো যে এটা দিয়ে সবকিছু হবে, তাহলে তারাও তো সেটা বাস্তবায়ন করতে পারতেন, কিন্তু সেটা তো তারা পারেননি। তো তার মানে হচ্ছে এই নাকচ করা এটা একটা ভুল প্রবণতা। আমরা যদি সিরাতের দিকে তাকাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মক্কায় ছিলেন, 13 বছর তিনি সেখানে নির্যাতন স্বীকার করেছেন। তো ওই সময় বহু সাহাবী তারা তো এমনও শাহাদাত বরণ করেছেন যে তারা ইসলামের বিজয় দেখে যেতে পারেন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলা যায়, এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলা যায়। তারা ইসলামের বিজয় দেখে যেতে পারেন নাই, মদিনা ইসলামী শাসন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন, ইসলামী সমাজ কিছু দেখে যেতে পারেন নাই। তো তাদের জীবন কি কেউ বলবে যে তারা যে পদ্ধতিতে দিন পালন করেছেন, তারা তো কোথাও জিহাদ করেন নাই, তারা তো কোথাও কোনো অ্যাকশন নেন নাই, তারা এই মদিনা মক্কার সমাজকে ভেঙে সেখানে কিছু করেন নাই? এটা কেউ বলবে না। কারণ তারা তাদের সময়কার, তাদের বাস্তবতা অনুসারে যতটুকু নির্দেশনা ছিল সেগুলো তারা কাজ করেছে। তাদের যতটুকু করার সামর্থ্য ছিল সেখানে তারা কোনো হাল ছাড়েন নাই। তারা অনেক বড় কিছু করব এই আশায় দায়িত্বের মধ্যে থাকা ছোট বিষয়গুলো ত্যাগ করেন নাই। ফলে এই ব্যাপারটা থেকে আমরা বুঝতে পারি যে আমরা হচ্ছে এমন একটা সময়ের মধ্যে আছি। এই সময়ের মধ্যে আমরা যদি আল্লাহ রবুল আলমিন আমাদের তৌফিক দেন, ইসলামের বিজয় যদি আমরা দেখতে পারি, তাহলে সেটা তো আমাদের জন্য অবশ্যই ভালো, অনেক সৌভাগ্য। কিন্তু কেউ যদি বিজয় দেখে নাও যেতে পারি, তাহলে আমি ব্যর্থ, এটা বলা যাবে না। বরং আমার কাজের পদ্ধতিটা সঠিক আছে কিনা, আমি চেষ্টা করে যাচ্ছি কিনা, এটা হচ্ছে মূল ব্যাপার। তো আমরা হচ্ছে প্রায় সময় গন্তব্যটা দেখার একটা তাড়া অনুভব করি, এটা অবশ্যই ভালো। গন্তব্য দেখতে যাওয়া এটা তো অবশ্যই কাম্য। কিন্তু গন্তব্যকে যদি কেউ দেখে না যেতে পারে, তাহলে আমরা তাকে যদি ব্যর্থ মনে করি। যেমন এটা আমরা অনেকেই বললেন, এবং আমি কয়েকদিন আগেও যখন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা বার্ষিকী তিনি অনেকে লেখালেখি করছিলেন মে মাসের শেষ দিকে, তখন একদিন লেখা দেখলাম যে দেওবন্দ 150 বছর ধরে কি করেছে, এখানে কোনো নেশন স্টেট ভাঙতে পারে নাই, কোনো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারে নাই। তো এই যে মানে দেওবন্দের সাফল্যকে যখন কেউ এটা আকারে মাপতেছে যে সে গন্তব্যে পৌঁছাতে পারে নাই, তখন এটা হচ্ছে ভুল অ্যাপ্রোচ। কারণ পৃথিবীর বয়স, পৃথিবীর আয়ু, এটা অনেক বিশাল সময়। আমরা যখন দেখি ক্রুসেড যখন হামলা হয়েছে, বাইতুল মাকদিস যখন কাফেরদের হাতে ছিল, তখন কিন্তু সেটা 88 বছর তাদের হাতে ছিল। তো এই দীর্ঘ সময় কত মুসলিম মনীষী গিয়েছেন, কত সুলতান ইমাদুদ্দিন জেঙ্গি, নুরুদ্দিন জেঙ্গি, তারা জিহাদ করে শহীদ হয়ে গিয়েছেন, বাইতুল মাকদিস উদ্ধার করতে পারেন নাই। তো কেউ কি বলবে যে তারা ব্যর্থ ছিলেন? না। তার মানে হচ্ছে এটাকে, ইতিহাসটাকে এইভাবে বোঝা যে আমরা একটা চলন্ত রেখার মাঝখানে আছি, আমরা ইতিহাসের শেষ প্রান্তে না, যে আমাকে শেষটা দেখে যেতে হবে। বরং আমাদের সামর্থ্য অনুসারে, আমাদের সমাজ অনুসারে, নিজের যোগ্যতা অনুসারে এবং আরো বেশি যোগ্যতা অর্জন করে আমি আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার অঞ্চলকে যতটুকু ভূমিকা রাখতে পারবো, এটাই মানুষ এর প্রতি জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই দায়িত্ব দিয়েছেন সেটার উপর জিজ্ঞাসাবাদ করবেন। বিজয় সেই অর্জন করলো কিনা, দেখে গেল কিনা, এটার উপরে কিন্তু কেউ জিজ্ঞাসিত হবে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ বিজয় দেখে যাওয়ার প্রেরণা, মানে বিজয় দেখে যাওয়ার শতভাগ আগ্রহ যদি থাকে, তখন মানুষ অনেক হঠকারী কাজে জড়িয়ে যায়।
খুব তড়িৎ একটা কাজে জড়িয়ে যায়, যেটা আসলে সুদূর প্রসারী কোনো বাস্তবতা নাই, কোনো ভূমিকা নাই, এবং যেটা আসলে করা উচিতই না, এমন কাজও মানুষ করে ফেলে। কারণ কি? কারণ সে মনে করতেছে এখনই করে ফেলতে হবে। তো এই জায়গাগুলোতে আমরা আমাদের মানে ইতিহাস জ্ঞান এবং বাস্তবতা কাজে লাগিয়ে এবং আলেমদের যে নির্দেশনা সেই অনুসারে থাকে, এটা খুবই চমৎকার হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আবার আমার পুরো আলোচনাটা যদি সামারি করি, গত শতাব্দীতে ইতিহাসে বড় বড় অনেকগুলো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা হচ্ছে উসমানী খেলাফতের পতন ঘটেছে, এবং মুসলিম রাষ্ট্রগুলো তারা ছোট ছোট আকারে ভেঙে গিয়েছে এবং প্রত্যেকে নিজের একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তারপরে বড় ঘটনা হচ্ছে মুসলিম বিশ্বে বিভিন্ন অঞ্চল থেকে উপনিবেশ বিদায় নিয়েছে। ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া স্বাধীন হয়। উত্তর আফ্রিকার বেশিরভাগ দেশ 50 থেকে 60-এর দশকে স্বাধীন হয়। কিন্তু উপনিবেশ বিদায় নিলেও সে আবার জানালা দিয়ে ফিরে এসেছে। নব্য উপনিবেশ চলছে, এবং নব্য উপনিবেশের আষ্টে পৃষ্ঠে সবগুলো দেশ আটকা। আজকে পৃথিবীতে যেটা চলছে সেটা দৃশ্যমান কোনো উপনিবেশ নাই, কিন্তু অদৃশ্য একটা উপনিবেশ আছে। আর যে কোনো দেশকে জাতিসংঘ আটকে দিতে পারে, যে কোনো দেশকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আটকে দিতে পারে, বিশ্ব ব্যাংক আটকে দিতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই যে সংস্থাগুলো, এগুলো এক একটা হচ্ছে অদৃশ্য বস্তু, এবং এগুলো যখন যার উপর প্রয়োজন করে একটা নিষেধাজ্ঞা আরোপ করে দিবে, অবরোধ করে দিবে, এবং সেখান থেকে বের হওয়ার কোনো শক্তি কারণ নাই। তো এটা হচ্ছে একটা বড় ঘটনা। এবং এই সময় আমরা অর্থনৈতিক পরিবর্তন নিয়ে বললাম, যে কিভাবে তারা প্রথমে ডলারের সাথে মুদ্রামানকে সংযুক্ত করলো, এরপর নিক্সন শকের মাধ্যমে সেটা বাতিল করলো, আবার পেট্রো ডলারের মাধ্যমে তারা তেলের বা বাজারটাকে ডলারের সাথে নিয়ন্ত্রিত করে দিল, যেন সবাই ডলারে থাকতে বাধ্য হয়। তারপর আমরা চিন্তাধারা নিয়ে কথা বললাম, যে মুসলমানরা এই সময় চিন্তাধারা দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়েছে, পাশ্চাত্য চিন্তাধারা দ্বারা, এবং মুসলিম সমাজের বিশেষ করে তরুণ অংশ এবং আধুনিক শিক্ষিত অংশের বড় একটা অংশ সেকুলার হয়ে গিয়েছে। কারণ মুসলিম দেশগুলোতে যে শিক্ষা ব্যবস্থা আছে, এটা হচ্ছে সেকুলার শিক্ষা ব্যবস্থা। এবং এই সেকুলার শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের দিন ইমান এগুলো হেফাজত করার, শরীয়ত হেফাজত করার কোনো উপাদান নেই, বরং দিন ইমান এবং শরীয়তের প্রতি সন্দেহ যুক্ত করে তোলার বহু উপাদান আছে। তো ফলে এটা একটা বড় সমস্যা এসেছে। এবং মুসলিম বিশ্বে মুসলমানদের পরিবার থেকে, মুসলিম সমাজের ভেতর থেকে দিনের প্রতি বিদ্রোহ সূচনা হয়েছে। আমরা যদি দেখি আমাদের বাংলাদেশেও যারা সেকুলার নাস্তিক, তাদের 2 প্রজন্ম 3 প্রজন্ম আগে তাদের বাবারা বালাকোটে জিহাদ করেছেন, তাদের বাবারা কেউ ফরাইজি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। কিন্তু তাদের পরিবার হচ্ছে পাক্কা সেকুলার হয়েছে। এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রভাব। এটা অনেক গুরুত্বপূর্ণ এবং বড় একটা বিষয় কাজ করার জন্য। তো এই সবকিছুর পাশাপাশি আমরা আশাবাদ হিসেবে বলেছি যে মুসলমানরা চেষ্টা কখনো ত্যাগ করেন নাই। তারা ফিলিস্তিনের জন্য লড়াই করেছেন, 48 সালে লড়াই করেছেন, 67-তে যেখানে আরব রাষ্ট্রগুলোর ভুল ছিল, সেখানে সত্যিকার অর্থে মুজাহিদ একটা জামাতও ছিল। তারপর এরপর থেকে আমরা দেখি সেখানে লড়াই চলছে, মুসলমানরা সেখানে লড়াই করেছেন। বুদ্ধিভিত্তিক অঙ্গনে যেখানে দাওয়াতের কাজের সুযোগ ছিল, সেখানে তারা লেখালেখি করেছেন, ওরিয়েন্টালিস্টদের বড় বড় আপত্তির তারা জবাব দিয়েছেন। এবং দিনের উপর, সিরাতের উপর যে সংশয় সন্দেহ উপস্থাপন করা হয়েছে, সেগুলোকে তারা জোরদার জবাব দিয়েছেন। এবং আমরা দেখি যে বিংশ শতাব্দীতে সিরাত চর্চার ক্ষেত্রে এবং হাদিস চর্চার ক্ষেত্রে এমন নতুন ধারা এসেছে, নতুন গবেষণার ধারা এসেছে, যেটা আগে কখনো আসেনি। এবং এত বড় বড় মহাক্কিকরা এসেছেন, এবং তারা ইসলামী জ্ঞান শাস্ত্রকে আরো বেশি নিরাপদ এবং মজবুত করে দিয়েছেন, আরো বেশি যৌক্তিক এবং দালিলিক আকারে মানুষের সামনে উপস্থাপন করেছেন। তো এখানে তাদের কোরবানি আছে। আমরা দাওয়াত তাবলীগের কথা বলেছি, সাহওয়ার আন্দোলনের কথা বলেছি। এই ধরনের আরো বহু আন্দোলন, বহু সংগ্রাম, অর্থাৎ অনেকগুলো ঝর্ণা ধারা একত্রিত হয়ে বিশাল নদী আকারে প্রকাশিত হয়েছে। তো এটা হচ্ছে আরেকটা বড় বিষয়, যে মুসলমানরা হাল ছেড়ে দেন নাই, এবং এখন পর্যন্ত আমরা হাল ছাড়িনি ইনশাল্লাহ। এবং মুসলমানরা এই সময়কালকে, এই সময় এবং এই প্রেক্ষাপট ব্যবস্থা সবকিছু পরিবর্তন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ফয়সালা হবে, ইনশাল্লাহ তিনি অবশ্যই এই সময়কালে পরিবর্তন ঘটাবেন। কারণ পৃথিবীতে কোনো সভ্যতা এটা লম্বা টাইম টিকে না। এক সময় না এক সময় তার পতন ঘটে। পতন একটা স্বাভাবিক প্রক্রিয়া। মুসলমানদের যখন পতন ঘটেছে সেটাও একটা স্বাভাবিক বিষয় ছিল। এবং আধুনিক সভ্যতা, বিশ্ব ব্যবস্থা, সেটারও পতন ঘটবে। হয়তো সেটা আমরা দেখে যেতে পারবো অথবা পারবো না, কিন্তু আমাদের হচ্ছে দিন শরীয়ত হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য কাজ করে যেতে হবে। এবং অবশ্যই আমরা এই আলোচনাগুলোতে যারা মুসলিম বিশ্বে গত 100 বছর ধরে দিনের কাজ করে গিয়েছেন, নানাভাবে মানুষকে অনুপ্রাণিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, বিশাল বিশাল জামাত যারা মানুষকে তৈরি করেছেন, তাদের সবার প্রতি আমরা আমাদের দোয়া করা দরকার। এবং তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা তো অবশ্যই আছে, যে আমরা যে ইসলাম পেয়েছি এবং বিশুদ্ধ আকারে দিন পেয়েছি, এটা তাদের চেষ্টার ফলাফল। তারা এখানে কাজ না করলে, দাওয়াতি কার্যক্রম না চালালে, আমরা কিন্তু আজকের এই পরিস্থিতি পেতাম না। এবং এর পাশাপাশি দিনের যে বিদ্যমান কার্যক্রমগুলো বর্তমানে চলছে, সেগুলোকেও সাধুবাদ জানানো এবং যথাসাধ্যভাবে সেগুলোকে সাহায্য করা, এবং আমার রুচি এবং সুযোগ অনুসারে যেটাকে পছন্দ সেটার সাথে সম্পৃক্ত থাকা, এটা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক।
আলহামদুলিল্লাহ, আমরা বেশ লম্বা সময় ধরে মন্ত্রমুগ্ধের মতন ইমরান ভাইয়ের আজকের এই পুরো আলোচনাটা শুনলাম। আমরা আশা করি এই আলোচনা থেকে উপকৃত হয়েছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছে, এবং শেষের দিকের যে কথাগুলো, এই কথাগুলো থেকে আমার ওই ডক্টর কারজাবির একটা কথা মনে পড়েছিল, যে উনি ওনার একটা লেকচারের মধ্যে বলেছিলেন যে হাদিহিল উম্মাহ হিয়া উম্মাতুন হাইয়াতুন লা তামুত। মানে এই উম্মাহ হলো একটা জীবন্ত জাতি, যে জাতির কোনো মৃত্যু নাই। এবং এটা, এই ছোট্ট কথাটার ব্যাখ্যা পাওয়া যায় হচ্ছে ওই রাগিব সারজানির আমরা সেই জাতি, যে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে, যে এই জাতির কাছে আল্লাহ তাআলা এমন এক কিতাব দিয়েছেন কোরআন, যে কোরআন কিয়ামতের আগ পর্যন্ত বিনষ্ট হবে না। যার কারণে এরা, এই জাতিরও কোনো মানে ক্ষয় নাই। এটা বিভিন্ন সময় রোগাক্রান্ত হবে, দুর্বল হবে, কিন্তু ইতিহাসের কোনো না কোনো একটা পর্যায়ে এসে আবার সে শক্তিশালী হবে, দ্বিগুণ শক্তি নিয়ে এসে আবার আবির্ভূত হবে। তো এই কারণে আসলে আমাদের হতাশ হওয়ার কোনো কিছু নাই। তো এই ধরনের সুন্দর একটা আজকের এই ওয়েবিনারে আলোচনা করে আমাদেরকে বিষয়গুলো জানার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আমরা আমাদের সম্মানিত আলোচক ইমরান রাহেন ভাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আমাদের এই ওয়েবিনারটাকে ধারাবাহিকভাবে করার জন্য। ইতিপূর্বে আমরা কোরআন বুঝার 10টা মূলনীতি নিয়ে আমাদের প্রথম ওয়েবিনারটা ছিল। ওটা ছিল 2 পর্বে। এবং এটা ছিল আজকের এই ওয়েবিনারটা আমাদের দ্বিতীয় ওয়েবিনার। এবং এই ধারাবাহিকতায় আমরা আরো বিভিন্ন টপিকের উপর ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে ওয়েবিনারগুলো করব, এবং নতুন যে ওয়েবিনারই আসুক সেটার আপডেটও আমরা আমাদের এই যে টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে দিয়ে দিব। আর আজকের এই আলোচনার রেকর্ড ইনশাআল্লাহ যথাসময়ে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আশা করি আজকের মতো আগামী ওয়েবিনারগুলো তো আমরা আপনাদেরকে পাবো পাশে ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো আমরা তাহলে বিদায় নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।